আসসালামু আলাইকুম। সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যেই অধ্যায়টা পড়তে চলেছি সেটা হচ্ছে মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এইচএসসি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে এই অধ্যায় ৮, মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। তো আমরা অধ্যায়টা শুরু করব, ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিও লেকচারের মাধ্যমে আমরা পুরো অধ্যায়টা শেষ করব। তো লেকচার ভিডিওটি করতে চাইলে প্রথমে আমি তোমাদেরকে বলবো যে গাজী আজমল স্যারের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বই, একটা রঙিন কলম নিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে হচ্ছে তুমি ভিডিও লেকচারটি দেখা শুরু করো। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে এখান থেকে সৃজনশীলের জন্য কি পড়তে হবে, এখান থেকে এমসিকিউ এর জন্য কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, মনে রাখার জন্য সহজ কোনো কৌশল বা ছন্দ, সার্বিকভাবে একটা আলোচনা করব। তো আমরা তাহলে পড়া শুরু করে দিই। অধ্যায়টা হচ্ছে মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। তার মানে আমাকে জানতে হবে সমন্বয় মানে কি, আমাকে জানতে হবে নিয়ন্ত্রণ মানে কি। খেয়াল করো, এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে উদ্দীপনা কি জিনিস। উদ্দীপনা কাকে বলে? বলা হচ্ছে জীবদেহের ভিতরে ও বাইরে সংঘটিত যে কোনো পরিবর্তন শনাক্তযোগ্য ও সারাদান উপযোগী হলে তাকে উদ্দীপনা বলে। কি বলল? আমার শরীরের ভেতরে বা বাইরে যে কোনো ধরনের পরিবর্তন যেটা হচ্ছে আমি শনাক্ত করতে পারি এবং সেই পরিবর্তনের উপর বেসিস করে আমি সাড়া প্রদান করি, সেই পরিবর্তনটাকে আমি বলবো উদ্দীপনা। ঠিক আছে, তার মানে এই উদ্দীপনা কাকে বলে এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য, যারা এইচএসসি স্টুডেন্ট তাদের ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এবার তোমাকে জানতে হবে উদ্দীপনা কোথায় গৃহীত হয়। উদ্দীপনা গৃহীত হয় হচ্ছে গ্রাহক অঙ্গ বা রিসেপ্টরে। তার মানে রিসেপ্টর কি করে, সেই উদ্দীপনাটাকে গ্রহণ করে এবং সেই উদ্দীপনাটাকে গ্রহণ করে সে কি করে, সে হচ্ছে স্নায়ু বা নিউরন দ্বারা সেই উদ্দীপনাটা বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায় এবং পরবর্তীতে ইফেক্টরের সাহায্যে সেটা কি করে, প্রতিক্রিয়া ব্যক্ত করে। তার মানে হচ্ছে আমি যে কোনো একটা উদ্দীপনা গ্রহণ করছি কিসের মাধ্যমে, গ্রাহক অঙ্গ বা রিসেপ্টরের মাধ্যমে, সেটা পরবর্তীতে স্নায়ু বা নিউরন দ্বারা প্রবাহিত হয়ে যাচ্ছে মস্তিষ্কে এবং পরবর্তীতে মস্তিষ্ক ইফেক্টরের সাহায্যে সেই প্রতিক্রিয়া কি করছে, প্রকাশ করছে বা ব্যক্ত করছে। তার মানে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল না, কিন্তু অধ্যায়টা শুরু করার জন্য এই বেসিক কনসেপশনটা তোমার থাকা জরুরি। এবার একটা বিষয় খেয়াল করো, আমি যখন হচ্ছে খাবার খাই, আমি একটা খাবার কিভাবে খাই, আমি প্রথমে খাবারটা দেখে আমি জিহ্বা দিয়ে দেখি সেটা খাওয়ার উপযোগী কিনা। আমি সেটা হচ্ছে নাক দিয়ে ঘ্রাণ নিই, তারপর যদি মনে হয় যে হ্যাঁ এটা মানুষের খাওয়ার উপযোগী, তারপর হচ্ছে সেই খাবারটা আমরা গলধকরণ করি, তারপর সেটা কি আমার দেহে প্রবেশ করে, সেইখানে নানা রকম জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সেই খাবারটা পরিপাক হয়। তার মানে এই যে এত এত প্রক্রিয়া, চোখ দিয়ে খাবারটা দেখা থেকে শুরু করে গলধকরণের পর পরিপাক প্রক্রিয়া, অবশ্যই এই সমস্ত কাজগুলো একটা ধারাবাহিক মেকানিজমের ভেতর দিয়ে হয়। এই কাজগুলোর মধ্যে একটা সমন্বয় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে এই কাজগুলোর মধ্যে যদি ধারাবাহিক সমন্বয় না থাকে তাহলে হচ্ছে আমার সমগ্র প্রক্রিয়ার উপরে কি হবে, নিয়ন্ত্রণ হারাবে। তার মানে কি বলা হচ্ছে যে দেখো, যে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কি করতে হয়, বিভিন্ন অঙ্গতন্ত্র তার হচ্ছে একটা সহযোগিতামূলক সমন্বয় প্রদান করে। ঠিক আছে, তাহলে দেখো এই সংজ্ঞাটা এখানে এটাই বলা হয়েছে, বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে, সমন্বয়। তার মানে সমন্বয় কাকে বলে, বিভিন্ন অঙ্গের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে, সমন্বয়। জানতে হবে এমসিকিউ, প্রাণীদেহে কয়টি সমন্বয়কারী তন্ত্র রয়েছে? প্রাণীদেহে 2টি সমন্বয়কারী তন্ত্র রয়েছে। একটা হচ্ছে ভৌত সমন্বয় তন্ত্র এবং অপরটা হচ্ছে রাসায়নিক সমন্বয় তন্ত্র। তার মানে হচ্ছে একটা ভৌত সমন্বয় সাধন করে, সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তার মানে
প্রশ্ন, ভৌত সমন্বয়তন্ত্র সাধিত হয় কিসের মাধ্যমে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে। এবং রাসায়নিক সমন্বয়তন্ত্র সেটা সাধিত হয় কিসের মাধ্যমে? অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে। আমি জানি যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হচ্ছে হরমোন। তার মানে আরেকটা হচ্ছে হরমোনাল রেগুলেশন বা হরমোনাল মেকানিজম, যার মাধ্যমে কি হয়? এই সমন্বয় সাধিত হয়। এবার যদি এতটুকু আমরা বুঝতে পারি, আমরা চলে আসব পরবর্তী পেজে, না আমরা চলে আসব হচ্ছে একদম নিচে। এখানে খেয়াল করো, মানুষের স্নায়ুতন্ত্রের একটা চিত্র দেওয়া হয়েছে। মনে হতে পারে যে ভাই এখান থেকে আমি কি পড়বো? এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আসে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা এই অধ্যায়টার সামনে গিয়ে পড়ব যে মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। এখানে তোমাকে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে সেই 31 জোড়া স্নায়ু কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। তার মানে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা বা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আসে। দেখো, তার মানে আমরা যদিও বা সামনে জানবো, আপাতত আমি জেনে রাখছি সুষুম্না স্নায়ু কত জোড়া? সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। এটা যেন কোনোভাবেই ভুল না হয়, 31টি নয় কিন্তু, সেটা হচ্ছে 31 জোড়া। ঠিক আছে, এইবার এই 31 জোড়ার মধ্যে সার্ভাইকাল স্নায়ু কত জোড়া? সার্ভাইকাল স্নায়ু হচ্ছে 8 জোড়া। থোরাসিক স্নায়ু কত জোড়া? থোরাসিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। লাম্বার স্নায়ু কত জোড়া? লাম্বার স্নায়ু হচ্ছে 5 জোড়া। স্যাক্রাল স্নায়ু কত জোড়া? স্যাক্রাল স্নায়ু হচ্ছে 5 জোড়া। তাহলে কত হলো? 8, 12, 20, 25, 30। আমি বলেছিলাম সুষুম্না স্নায়ু 31 জোড়া। তাহলে অপর জোড়াটা কোথায়? অপরটা হচ্ছে ফিমোরাল স্নায়ু। এই ফিমোরাল স্নায়ু কত জোড়া? এই ফিমোরাল স্নায়ু হচ্ছে 1 জোড়া। তার মানে তাহলে আমি এখানে কি পেলাম? আমি পেলাম হচ্ছে মানবদেহে সুষুম্না স্নায়ু রয়েছে 31 জোড়া। এর মধ্যে সার্ভাইকাল স্নায়ু 8 জোড়া, থোরাসিক 12 জোড়া, লাম্বার স্যাক্রাল 5 জোড়া 5 জোড়া করে, এবং ফিমোরাল স্নায়ু কত জোড়া? ফিমোরাল স্নায়ু হচ্ছে 1 জোড়া। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না। কিন্তু ঠিক সপ্তম অধ্যায়ে কঙ্কালতন্ত্রে তুমি পড়ে থাকবে যে সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা ছিল? সার্ভাইকাল ভার্টিব্রা ছিল 7টা। থোরাসিক ভার্টিব্রা কয়টা ছিল? থোরাসিক ভার্টিব্রা ছিল 12টা। লাম্বার ভার্টিব্রা কয়টা ছিল? লাম্বার ভার্টিব্রা বা লাম্বার কশেরুকা ছিল 5টা। স্যাক্রাল কশেরুকা কয়টা ছিল? স্যাক্রাল কশেরুকা ছিল হচ্ছে 5টা, এবং কক্কিজিয়াল কশেরুকা ছিল 4টা, যেটা পরবর্তীতে মিলিত হয়ে একটিতে পরিণত হয়, সেটা অন্য বিষয়। তার মানে এই দুইটার মধ্যে যেন ওভারল্যাপ না করে যায়, ভুল না হয়ে যায়। এখন আমরা পড়ব স্নায়বিক সমন্বয়। আমাকে জানতে হবে স্নায়ুতন্ত্র কিভাবে সমন্বয় সাধন করছে। তাহলে যেহেতু স্নায়ুতন্ত্রের সমন্বয় প্রক্রিয়া আলোচিত হয়েছে, তার মানে সবার প্রথম তোমাকে জানতে হবে স্নায়ুতন্ত্র কি। দেখো, সংজ্ঞায় কি বলা হয়েছে? নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজে সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালনা করে, তাকে বলা হয় স্নায়ুতন্ত্র। তার মানে স্নায়ুতন্ত্র কি করে? সে হচ্ছে দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেয়, এবং সাড়াদানের মাধ্যমে কি করে? বিভিন্ন দৈহিক, জৈবিক ও শারীরবৃত্তিক কাজের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। ভ্রূণীয় কোন স্তর থেকে মানুষের স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে? এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে। ঠিক আছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় বহুবার আসা প্রশ্ন, ভুল করা যাবে না। ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে। এবার আমরা চলে আসব স্নায়ুতন্ত্রের কাজ। এই স্নায়ুতন্ত্রের কাজ থেকে প্রশ্ন দুইভাবে হয়। যারা এইচএসসি স্টুডেন্ট তাদের জন্য সেটা সিকিউ, স্নায়ুতন্ত্রের কাজ তোমাকে লিখতে হয়, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সত্য মিথ্যায় প্রশ্ন আসে স্নায়ুতন্ত্রের কাজ নয় কোনটি। ঠিক আছে, তার মানে এই অংশটুকু আমাকে সিকিউ এমসিকিউ দুটোর জন্যই পড়তে হবে। খেয়াল করো, আমরা স্নায়ুতন্ত্রের কাজগুলো দেখি। বলা হচ্ছে পরিবেশের যে কোনো প্রভাবকের উপলব্ধি করে প্রতিক্রিয়া ব্যক্ত করা। তার মানে পরিবেশের যে কোনো প্রভাবককে আমি উপলব্ধি করব, আমি সেটা সেন্স করে তার প্রেক্ষিতে প্রতিক্রিয়া
ব্যক্ত করব। এই কাজটা আমি করব কিসের মাধ্যমে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে। ঠিক আছে, এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে পরিবেশের সঙ্গে দেহের সমন্বয় রক্ষা করা হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা হয়। ঠিক আছে, যেমন দেখো কি বলা হচ্ছে যে গমনকালে চলন অঙ্গগুলোর সাথে মাথা, ঘাড়, চোখ, কান প্রভৃতি অঙ্গ একই সঙ্গে সমন্বিত হয়। যেমন তুমি যখন হাঁটছো, তুমি পা সামনে ফেলছো, তোমার চোখ সামনে থাকছে, তোমার হাত দুই পাশে তুমি নাড়াচ্ছ, সর্বোপরি তুমি পথ চলছো। তার মানে এই যে প্রত্যেকটা অঙ্গ তোমার চলায় সহযোগিতা করছে, এদের মধ্যে সমন্বয় সাধন হচ্ছে কিসের মাধ্যমে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তারপর কি বলা হচ্ছে দেখো, তারপর বলা হচ্ছে ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির নিয়ন্ত্রণ ও গ্রন্থির ক্ষরণের মতো চেষ্টীয় কাজ সম্পন্ন করার জন্য বাইরের উদ্দীপনা গ্রহণ করে। তার মানে স্নায়ুতন্ত্র কি করে? ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণের জন্য উদ্দীপনা গ্রহণ করে, অনৈচ্ছিক পেশির স্বতঃস্ফূর্ত নিয়ন্ত্রণের জন্য উদ্দীপনা গ্রহণ করে, এবং গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন বা এনজাইম ক্ষরণের মতো যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য বাইরে থেকে কি করে? উদ্দীপনা গ্রহণ করে। তাহলে এই তিনটা যদি পড়ে ফেলি, তারপর কি বলা হচ্ছে? স্নায়ুকোষের উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিচালনা করে সংবেদী অঙ্গগুলোকে সক্রিয় করে। খুব সহজ, বাইরে থেকে যে কোনো উদ্দীপনা সেটা হচ্ছে স্নায়ুকোষের মাধ্যমে কি হচ্ছে? এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে, সেখান থেকে পরবর্তীতে সংবেদী অঙ্গগুলো সক্রিয় হচ্ছে। এই সংবেদী অঙ্গগুলো কি আমরা গত পেজে জেনে এসেছি, এটা হচ্ছে সেই ইফেক্টরগুলো। ঠিক আছে, তার মানে আমি রিসেপ্টরের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করছি, স্নায়ুতন্ত্রের নিউরন দ্বারা সেটা পরিবাহিত হয়ে যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, সেখান থেকে পরবর্তীতে ইফেক্টর দ্বারা কি হচ্ছে? সেগুলো সক্রিয় হচ্ছে। ঠিক আছে, এবং তারপর সর্বশেষ সেটা হচ্ছে বিভিন্ন তথ্য সংরক্ষণের মাধ্যমে অতীত অভিজ্ঞতার আলোকে আচরণকে পরিবর্তিত করে। গল্পটা হচ্ছে ন্যাড়া দুইবার বেলতলায় না যাওয়ার মতো। ঠিক আছে, ধরো তুমি একটা বৈদ্যুতিক সুইচে হাত দিয়েছো, তোমার হচ্ছে কারেন্টে শক লাগলো। তার মানে তোমার হলো কি? তুমি স্বাভাবিক প্রতিবর্তন অনুযায়ী সেখান থেকে হাতটা সরিয়ে ফেলবে। এবার তুমি পরবর্তীবার কি আর সেই সুইচে হাত দেওয়ার চেষ্টা করবে? তুমি অবশ্যই করবে না। কেন তুমি করবে না? কারণ হচ্ছে তোমার মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের মাধ্যমে এই তথ্যটা সংরক্ষণ করেছে যে এখানে আমি হাত দিলে কারেন্টে শক খাওয়ার সম্ভাবনা আছে। তার মানে বিভিন্ন তথ্যকে সে কী করছে? সে সংরক্ষণ করছে, এবং সে অতীত অভিজ্ঞতার আলোকে পরবর্তী ভবিষ্যতের আচরণগুলোকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, এই হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। আশা করি সিকিউ এমসিকিউ এর জন্য বুঝতে খুব বেশি সমস্যা হবে না। এবার স্নায়ুতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের কিছু গঠনগত ও কার্যগত একক সম্পর্কে জানতে হবে। তো আমরা সেইগুলো জানার জন্য এখন চলে আসব নিউরন পড়তে। আমরা জানব নিউরন কি। খেয়াল করো, বলা হচ্ছে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কোনটি? নিউরন। ঠিক আছে, দেখো এই লাইনটাতে ঠিক তাই বলা হয়েছে। তোমাকে জানতে হবে এমসিকিউ, নিউরনের প্রধান অংশ কয়টি? নিউরনের প্রধান অংশ হচ্ছে দুটি, একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এই যদি একটা নিউরন হয়, এই যে দেখো নিউক্লিয়াস বাহী নিউরনের এই যে অংশটা, এটাকে আমরা বলছি কোষ দেহ। এছাড়া এই যে অংশটা, এটাকে আমি বলছি প্রলম্বিত অংশ বা নিউরাইট। এবার এই নিউরাইট আবার দু ধরনের অংশ নিয়ে গঠিত। খেয়াল করো, এই প্রলম্বিত অংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি শাখাবিহীন একটা প্রলম্বিত অংশ, আর এখানে দেখতে পাচ্ছি শাখাযুক্ত অনেকগুলো ছোট ছোট প্রলম্বিত অংশ। আমরা জানবো এই জিনিসগুলো আসলে কি। খেয়াল করো যে নিউরাইটে দু ধরনের
অংশ নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে বহু শাখা প্রশাখা বিশিষ্ট ছোট ছোট প্রলম্বিত অংশ। এই যে বহু শাখা প্রশাখা বিশিষ্ট ছোট ছোট লম্বা বা প্রলম্বিত অংশ, যাকে আমি কি বলি, যাকে আমি বলি হচ্ছে ডেনড্রাইট। এবং শাখা প্রশাখা বিহীন দীর্ঘ একটা প্রলম্বিত অংশ, দেখো কোনো শাখা প্রশাখা নেই, শাখা প্রশাখা বিহীন দীর্ঘ বা লম্বা একটা প্রলম্বিত অংশ, তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, তার মানে নিউরন সম্পর্কে আমাকে এখান থেকে কি জানতে হলো, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। নিউরনের প্রধান অংশ হচ্ছে দুটি, একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে নিউরাইট। নিউরাইট আবার দু ধরনের অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ছোট ছোট প্রলম্বিত শাখা প্রশাখা যুক্ত অংশ যেটাকে বলা হচ্ছে ডেনড্রাইট, একটা হচ্ছে শাখা প্রশাখা বিহীন দীর্ঘ অংশ যেটাকে বলা হচ্ছে অ্যাক্সন। এবার আমরা জানবো এই প্রলম্বিত অংশের বা প্রবর্ধকের সংখ্যার উপর ভিত্তি করে নিউরনকে কয় ভাগে ভাগ করা যায়। যদি খেয়াল করো, প্রলম্বিত অংশের সংখ্যার উপর ভিত্তি করে নিউরন কত প্রকার, নিউরন 5 প্রকার। সেই 5 প্রকার আমরা জানবো ধারাবাহিকভাবে। এখান থেকে ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ, নিউরনের প্রকারভেদ নয় কোনটি বা নিচের কোনটি নিউরনের প্রকারভেদ নয়, এভাবে প্রশ্নগুলো আসে। দেখো তাহলে নিউরনের প্রথম প্রকার কি, সেটা হচ্ছে অ্যাপোলার বা মেরুহীন নিউরন। এ মানে হচ্ছে নেই, পোলার মানে হচ্ছে পোল বা মেরু। তার মানে অ্যাপোলার মানে হচ্ছে মেরু নেই বা পোল নেই, অর্থাৎ মেরুহীন নিউরন। তারপর কি আছে, তারপর হচ্ছে ইউনিপোলার নিউরন। ইউনিপোলার তার মানে হচ্ছে এক পোল বিশিষ্ট বা এক মেরু বিশিষ্ট, তার মানে ইউনিপোলার হচ্ছে এক মেরুযুক্ত নিউরন। তারপর হচ্ছে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন। বাই মানে দুই, পোল মানে হচ্ছে মেরু, তার মানে বাইপোলার হচ্ছে দ্বিমেরুযুক্ত নিউরন। তারপর পরবর্তী পেজটা যদি আমি দেখি, দেখো মাল্টিপোলার বা হচ্ছে বহু মেরুযুক্ত নিউরন, এবং লাস্টলি সেটা হচ্ছে সিউডো ইউনিপোলার বা ছদ্ম মেরুযুক্ত নিউরন। সিউডো মানে হচ্ছে লুকায়িত বা ছদ্ম। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে এই সবগুলো নিউরন সম্পর্কে পড়ব। তাহলে সবার প্রথম আমি চলে আসি অ্যাপোলার বা মেরুহীন নিউরনে। দেখো কি বলা হয়েছে, বলা হচ্ছে অ্যাপোলার বা মেরুহীন, তার মানে এখানে কোনো মেরু নেই। যেহেতু কোনো মেরু নেই, অর্থাৎ কোষ দেহে কোনো প্রলম্বিত অংশ থাকে না। ঠিক আছে, এবার এখান থেকে তোমাকে কি পড়তে হবে, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা বা এইচএসসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে কোথায় কোন নিউরন পাওয়া যায়। আমি তোমাদেরকে বলবো তোমরা এটার একটা চার্ট করে ফেলবে, কেননা যদি চার্ট না করো, এখন পড়ছো কিন্তু হয়তোবা 2 মাস 4 মাস 6 মাস পর তোমার তথ্যগুলো মনে থাকবে না। বাট তুমি যদি হচ্ছে একটা চার্ট করে একটা অফসেট পেপারের মধ্যে লিখে বইয়ের মধ্যে সেই তথ্যটা লাগিয়ে নাও, তুমি হচ্ছে আশা করছি খুব দ্রুত সেটা ভুলবে না। তাহলে দেখো, অ্যাপোলার বা মেরুহীন নিউরন অর্থাৎ কোনো প্রলম্বিত অংশ থাকছে না, তোমাকে অবশ্যই জানতে হবে কোথায় পাওয়া যায়। দেখো কোথায় পাওয়া যায়, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায়। তার মানে এই সোর্স দুটো তোমাকে জানতেই হবে। মেরুবিহীন বা অ্যাপোলার নিউরন তুমি কোথায় পাচ্ছ, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে এবং হচ্ছে চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে। এবার আমরা চলে আসবো ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন। খেয়াল করো, ইউনিপোলার বা এক মেরুযুক্ত তার মানে কি হচ্ছে, একটা প্রলম্বিত অংশ থাকছে যেটা পরবর্তীতে দুটি শাখায় বিভক্ত হয়ে একটা ডেনড্রাইট এবং একটা এক্সনে পরিণত হচ্ছে। ঠিক আছে, তার মানে ইউনিপোলারে কি হচ্ছে, কোষদেহ থেকে একটা প্রলম্বিত অংশ বেরোচ্ছে যেটা পরবর্তীতে দুটা শাখায় বিভক্ত হচ্ছে, একটাকে আমি বলছি হচ্ছে ডেনড্রাইট, একটা হচ্ছে আমার এক্সন। যদি তাই হয় তোমাকে জানতে হবে ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন কোথায় থাকে। আবার বলছি, প্রত্যেকটা নিউরন কোথায় পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, অবশ্যই চার্ট করে এখানে বইয়ের মধ্যে আমি লাগিয়ে ফেলবো। দেখো কোথায় পাওয়া যাচ্ছে, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এ নিউরন থাকে। প্রশ্ন আসবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কোন ধরনের নিউরন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপর আমরা চলে আসব বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন। বাই মানে দুই, তার মানে আমার হচ্ছে এখানে দুইটা পোল বা মেরু থাকছে। দেখো কি বলছে, কোষদেহ থেকে সৃষ্ট প্রলম্বিত অংশের সংখ্যা কয়টা, খুব স্বাভাবিক, দুইটা।
এই দুইটা প্রলম্বিত অংশের একটা কি হবে, একটা হবে ডেনড্রাইট, অপরটা কি হবে, অপরটা হবে অ্যাক্সন। জানতে হবে এমসিকিউ, মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই কি বাইপোলার। তার মানে প্রশ্ন আসবে মানব ভ্রূণের স্নায়ুতন্ত্রের সব কোষ কিরূপ, অথবা মানব ভ্রূণের স্নায়ুতন্ত্রে কোন ধরনের নিউরন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, দেখো এমসিকিউ, রেটিনা, ককলিয়া ও নাকে এ ধরনের নিউরন পাওয়া যায়। আবার বলছি, সোর্স অবশ্যই চার্ট করতে হবে। এখন তুমি যদি খেয়াল করে থাকো, কিছুক্ষণ আগে তুমি পড়ে এসেছো, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার যে অঞ্চল রয়েছে সেখানে থাকে অ্যাপোলার নিউরন, কিন্তু স্পেসিফিক যদি তোমাকে বলে যে রেটিনায় কোন নিউরন পাওয়া যায়, সেটা হচ্ছে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন। দুইটার মধ্যে ওভারল্যাপ করা যাবে না। তাহলে কোথায় আমি বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন পাচ্ছি? রেটিনা, ককলিয়া এবং নাকে। এবার তারপর আমি চলে আসব মাল্টিপোলার বা বহু মেরুযুক্ত নিউরনে। নামের সাথে আমি বুঝতে পারছি কোষদেহে কি থাকবে, অনেকগুলো প্রলম্বিত অংশ থাকবে। এই অনেকগুলো প্রলম্বিত অংশের মধ্যে একজন কয়টা থাকবে আর ডেনড্রাইট কয়টা থাকবে? এই অনেকগুলো প্রলম্বিত অংশের মধ্যে একজন অ্যাকচুয়ালি একটাই থাকবে। আমি গত পেজে একটা জিনিস লিখে রেখেছিলাম, যেটা একটু পর আমি তোমাদেরকে দেখাবো, যে একজন, এটাকে আমি মনে রাখবো হচ্ছে একজন দিয়ে। ঠিক আছে, তার মানে একজন একজনই থাকবে। তার মানে একজন সবসময় কি হবে, একটাই হবে। আর ডেনড্রাইট সেটা মাল্টিপল হতে পারবে। খেয়াল করো, মাল্টিপোলার বা বহুমেরুযুক্ত নিউরনে একজন কয়টা? একটা। ওই যে একজন মানে একজন, এবং সব বাকি সব ডেনড্রাইট। জানতে হবে সেম এমসিকিউ, সোর্স কোথায় থাকে? স্তন্যপায়ীদের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে এসব নিউরন থাকে। তার মানে স্তন্যপায়ীদের মস্তিষ্কে কোন ধরনের নিউরন থাকে? মাল্টিপোলার বা বহুমেরুযুক্ত নিউরন থাকে। স্তন্যপায়ীদের স্পাইনাল কর্ডে কোন নিউরন থাকে? মাল্টিপোলার বা বহুমেরুযুক্ত নিউরন থাকে। আমরা মানুষ, আমরা স্তন্যপায়ী, আমাদের তুমি কোন ধরনের নিউরন আশা করবে? আমাদেরও রয়েছে মাল্টিপোলার বা বহুমেরুযুক্ত নিউরন ইন জেনারেল। ঠিক আছে, এবার সবার শেষ পঞ্চম প্রকার, সেটা হচ্ছে সিউডো ইউনিপোলার বা ছদ্মমেরুযুক্ত নিউরন। দেখো বলা হচ্ছে ছদ্মমেরুযুক্ত, কেন কথা বলা হচ্ছে? কারণ দেখো, প্রাথমিক অবস্থায় এই সিউডো ইউনিপোলার নিউরনে কয়টা প্রলম্বিত অংশ থাকে? দুইটা প্রলম্বিত অংশ থাকে। তাহলে দুইটা প্রলম্বিত অংশ থাকলে তো সেটা বাইপোলার হওয়া উচিত। কিন্তু দেখো কি বলছে, যে বৃদ্ধির সাথে সাথে সেই দুইটা প্রলম্বিত অংশ মিলিত হয়ে একটিতে পরিণত হয়, তার মানে তখন সেটা ইউনিপোলার হয়ে যায়। এ কারণেই বলা হচ্ছে যে দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো কি বাইপোলার নিউরন থেকে সৃষ্ট। এ কারণেই যেহেতু সেই লুকোচুরিটা করছে, এখন আমরা তাকে বলছি সিউডো ইউনিপোলার বা ছদ্মমেরুযুক্ত নিউরন। এমসিকিউ, কোথায় পাওয়া যাচ্ছে? স্পাইনাল গ্যাংলিয়া ও করটিক স্নায়ু গ্যাংলিয়ায় এ ধরনের নিউরন উপস্থিত। ঠিক আছে, এখানে সেই 5 ধরনের নিউরনের চিত্র দেওয়া হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, মেরুহীন কোনো প্রলম্বিত অংশ নেই, ইউনিপোলার একটা প্রলম্বিত অংশ, সেটা হচ্ছে অ্যাক্সন এবং ডেনড্রাইটে ভাগ হয়েছে, বাইপোলার দুইটা প্রলম্বিত অংশ, মাল্টিপোলার অনেকগুলো প্রলম্বিত অংশ, এর মধ্যে একজনই অর্থাৎ একটাই, বাকি সব ডেনড্রাইট। সিউডো ইউনিপোলার, এটা তো আমরা মাত্র পড়েই আসলাম। যদি তাই হয়, আমরা একটু আগের পেজে ফিরে যাব, সেখানে কিছু কথা আছে তোমাদের জানাটা খুবই জরুরি। দেখো, আমরা এখন একটা নিউরনের গঠন আলোচনা করব। যারা এইচএসসি স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ। তোমাদের হচ্ছে নিউরনের গঠন চিত্রসহ কখনো কখনো ব্যাখ্যা করার প্রয়োজন হতে পারে। দেখো, তুমি হচ্ছে একটা নিউরন, প্রথমে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ নিউক্লিয়াস যুক্ত একটা কোষ দেহ, তুমি দেখতে পাচ্ছ হচ্ছে প্রলম্বিত অংশ, যাকে তুমি বলছো হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, এবার এবং কোষ দেহের চারপাশে ক্ষুদ্র দৈর্ঘ্য বিশিষ্ট শাখান্বিত যে অংশ প্রলম্বিত, সেটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। তার মানে এতটুকু সম্পর্কে আমাদের বেসিক ধারণা অবশ্যই আছে। এবার আমরা ধারাবাহিকভাবে আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করব। দেখো, এখানে একটা কথা বলা হয়েছে নিউরিলেমা। এই নিউরিলেমা কি জিনিস? নিউরিলেমা হচ্ছে
এই অ্যাক্সনের চারপাশে পাতলা একটা আবরণ থাকে, সেই আবরণটাকে কি বলা হয়? নিউরিলেমা। সেই নিউরিলেমা কোন কোষ দ্বারা তৈরি? সেই নিউরিলেমা বা সেই পাতলা আবরণটা আসলে সোয়ান সেল বা সোয়ান কোষ দ্বারা তৈরি। তার মানে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন আসবে, সোয়ান কোষ দেখতে পাওয়া যায় কোথায়? উত্তর হ্যাজ টু বি নিউরন। ঠিক আছে, এবং সোয়ান সেল সে মিলিতভাবে কি তৈরি করে? সে হচ্ছে নিউরিলেমা ফরমেশন করে। ঠিক আছে, এবার দেখো একটা কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তু কি? স্নায়ুতন্তুটা হচ্ছে যে একটা অ্যাক্সন যখন এই নিউরিলেমা দ্বারা আবৃত হয় তখন সেটাকে আমি কি বলি? তখন সেটাকে আমি বলি তখন স্নায়ুতন্তু। ঠিক আছে, এবার এই যে আমার সেন্ট্রালি যাওয়া অ্যাক্সন, এই যে হচ্ছে চারপাশে একটা পাতলা আবরণ যেটা হচ্ছে নিউরিলেমা, কখনো কখনো এই নিউরিলেমা এবং অ্যাক্সনের মাঝখানে স্নেহ পদার্থের একটা স্তর থাকতে পারে, সেই স্তরটাকে আমি বলি মায়োলিন শীথ। ঠিক আছে, তার মানে মায়োলিন শীথ কি জিনিস? মায়োলিন শীথ হচ্ছে নিউরিলেমা এবং অ্যাক্সনের মাঝখানে স্নেহ পদার্থের একটা স্তর। ঠিক আছে, এবার এই অ্যাক্সনটা জায়গায় জায়গায় কখনো কখনো সংকুচিত হয়। দেখছো এই যে এই জায়গাগুলোতে অ্যাক্সনটা কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। তার মানে অ্যাক্সনের যে সংকুচিত অংশ রয়েছে, সেই অ্যাক্সনের সংকুচিত অংশটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, এবার এই যে অ্যাক্সনটা একদম এখানে শেষ হলো, দেখা যাচ্ছে অ্যাক্সনটা শেষ হয়ে বেশ কয়েকটা শাখায় বিভক্ত হয়েছে। তোমাকে জানতে হবে অ্যাক্সনের শেষ প্রান্তে যে বিভক্ত শাখা আছে, সেই বিভক্ত শাখাকে বলে হচ্ছে টেলোডেনড্রিয়ন বা টেলোডেনড্রিয়া, একবচন বহুবচনে। ঠিক আছে, তার মানে অ্যাক্সনের শেষ প্রান্তে বিভক্ত শাখাকে কি বলে? টেলোডেনড্রিয়ন। ঠিক আছে, এবার এই যে টেলোডেনড্রিয়ন অর্থাৎ অ্যাক্সনের শেষ প্রান্তের বিভক্ত শাখা, এর একদম প্রান্তীয় অঞ্চলে স্ফীত অংশটাকে বলা হয় সিন্যাপটিক নব। তার মানে সিন্যাপটিক নব কি জিনিস? সিন্যাপটিক নব তুমি যদি হচ্ছে খুবই সূক্ষ্মভাবে বলতে চাও, তুমি বলবে যে অ্যাক্সনের শেষ প্রান্তে অ্যাক্সনটা যখন টেলোডেনড্রিয়নে বিভক্ত হলো, সেই টেলোডেনড্রিয়নের স্ফীত অংশটাকে আমি বলবো সিন্যাপটিক নব। আর যদি হচ্ছে আমি স্থূলভাবে বলতে চাই ইন জেনারেল, তাহলে আমি বলতে পারি যে অ্যাক্সনের প্রান্তের স্ফীত অংশটাকে কি বলা হয়? সিন্যাপটিক নব। তাহলে এই সব মিলিয়ে এটা হচ্ছে একটা নিউরনের গঠন। এখান থেকে তুমি তাহলে অতিরিক্ত কি জানলে? তুমি অতিরিক্ত জানলে যে নিউরনের অ্যাক্সনটা পাতলা একটা আবরণে আবৃত থাকে, যাকে বলছি আমি নিউরিলেমা। সেই নিউরিলেমা যে পাতলা আবরণটা সেটা কোন কোষ দ্বারা তৈরি? সেটা হচ্ছে সোয়ান কোষ বা সোয়ান সেল দ্বারা তৈরি। এবার সেই নিউরিলেমা এবং অ্যাক্সনের মাঝখানে স্নেহ পদার্থের একটা স্তর থাকতে পারে, যাকে আমি বলবো মায়োলিন শীথ। অ্যাক্সন জায়গায় জায়গায় সংকুচিত হয়, যেগুলোকে আমি বলবো র্যানভিয়ারের পর্ব। এবং অ্যাক্সন প্রান্তীয় দেশে এসে দুটি শাখায় বিভক্ত হচ্ছে, সেই শাখাগুলোকে আমি বলবো টেলোডেনড্রিয়ন। ঠিক আছে, এই টেলোডেনড্রিয়নের প্রান্তীয় স্ফীত অংশটাকে আমি বলবো সিন্যাপটিক নব। এবং আমি এটা তো গত পেজে বলে এসেছিলাম, একজন মানে হচ্ছে একজন, অর্থাৎ একজন কি একটাই থাকবে, ডেনড্রাইট মাল্টিপল থাকতে পারে। যদি তাই হয় আশা করি এটা তোমরা বুঝে ফেলেছো। আমরা তাহলে চলে যাব পরবর্তী পড়ায়। এবার আমরা চলে আসবো হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি জিনিস? নিউরোগ্লিয়া হচ্ছে নিউরন যে যোজক টিস্যুর ভিতরে সুরক্ষিত থাকে তাকে বলা হয় নিউরোগ্লিয়া। তার মানে নিউরনকে সুরক্ষা প্রদান করে যে যোজক টিস্যু তাকে আমি কি বলি? নিউরোগ্লিয়া। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানতে হবে এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। নিউরোগ্লিয়া কয় রকমের হয়? নিউরোগ্লিয়া 4 রকমের হয়। সেই 4 রকম মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়বো। সেই ছন্দটা হচ্ছে মা আসলেই অনেক আপন। ছন্দটা কি? মা আসলেই অনেক আপন। মাতে হয় কি? মাতে হয় মাইক্রোগ্লিয়া, আসলেইতে হয় অ্যাস্ট্রোসাইট, অনেক দিয়ে হয় অলিগোডেন্ড্রোসাইট এবং আপন দিয়ে হয় এপেন্ডাইমা। তার মানে নিউরোগ্লিয়া কয় রকম? নিউরোগ্লিয়া হচ্ছে 4 রকম। সেই 4 রকমটা কি? মা আসলেই অনেক আপন, মাইক্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইটস, অলিগোডেন্ড্রোসাইটস এবং আপন দিয়ে হয়
এপেন্ডাইমা। তার মানে এখান থেকে এমসিকিউ আসলে আশা করি ভুল করবে না। এবার আমরা চলে আসবো নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কি জিনিস? দেখো, বলা হচ্ছে যে রাসায়নিক পদার্থ সিন্যাপসের মধ্য দিয়ে এক নিউরন থেকে অন্য নিউরন বা পেশি বা গ্রন্থিতে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে তাকে বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তার মানে যদি তোমার প্রশ্ন থেকে থাকে সিন্যাপস কি, একটু পরে জানছি। তার মানে শুধু এটা জেনে রাখলাম যে একটা রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে সিন্যাপসের মধ্য দিয়ে এক নিউরন থেকে অন্য নিউরনে স্থানান্তরিত হয়। সিন্যাপসকে তুমি বলতে পারো দুটো নিউরনের সংযোগস্থল। তার মানে দুটো নিউরনের সংযোগস্থল দিয়ে যেই রাসায়নিক পদার্থ স্থানান্তরিত হয় সেই রাসায়নিক পদার্থটাকে আমি কি বলি? নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, এখান থেকে তুমি যতগুলো প্রথম লাইন পড়ছো সেগুলো ক নাম্বারের সংজ্ঞার জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষায় এক লাইনের এমসিকিউ। সুতরাং এটা ততটাই গুরুত্ব দিয়ে আমরা পড়ব। ঠিক আছে, এবার তোমাকে জানতে হবে যে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কোনটা। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। অ্যাসিটাইল কোলিন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। এমসিকিউ ভুল করাই যাবে না। ঠিক আছে, এবার এইখানে কিছু কথা বলা হয়েছিল যে প্রিসিনাপটিক নিউরনের ভেসিকল, সিনাপটিক ক্লেফট। এখানে আমি এইসব আলোচনা করছি না, কেননা তুমি হচ্ছে একটু পরে এই সম্পর্কে বিস্তারিত জানতেই পারবে। এবার এই নিউরোট্রান্সমিটারগুলো আবার দু রকমের হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার। ঠিক আছে, এমসিকিউ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। তোমাকে জানতে হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার কারা, তোমাকে জানতে হবে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার কারা। ঠিক আছে, এটা মনে রাখার জন্য খেয়াল করো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার মনে রাখার জন্য আমি মনে রাখবো জিডি। কি বললাম? জিডি। খেয়াল করো, জিতে কি হয়? জিতে হয় হচ্ছে গ্লাইসিন, গ্যাবা অ্যান্ড হচ্ছে গ্লুটামেট। আর ডিতে কি হয়? ডিতে হয় হচ্ছে ডোপামিন। তার মানে জিডি দিয়ে হচ্ছে গ্লাইসিন, গ্যাবা অ্যান্ড গ্লুটামেট, আর ডিতে হচ্ছে ডোপামিন। এবার প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার কারা আছে? আমি একটা কাজ করলেই পারি যে আমি শুধুমাত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জিডি মনে রাখলে বাকি যারা আছে সবাই হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। অথবা তুমি যদি আলাদা করে প্রান্তীয় স্নায়ুতন্ত্র মনে রাখতে চাও, এর জন্য তুমি একটা ছন্দ লিখতে পারো। সেই ছন্দটা হচ্ছে আহত। আহত দিয়ে কি বললাম খেয়াল করো, আ বা অতে হয় হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রেনালিন এবং হচ্ছে নর অ্যাড্রেনালিন। ঠিক আছে, আতে কি হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রেনালিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন। আর হ দিয়ে কি হচ্ছে হিস্টামিন। তার মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার কারা? জিডি। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার কারা? আহত। আশা করি এটা তোমাদের বুঝতে সমস্যা হবে না। আমরা চলে আসবো যেটা বলছিলাম, সিন্যাপস কি। দেখো, স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরন যুক্ত হলেও এই নিউরনগুলোর মধ্যে প্রত্যক্ষ কোনো সংযোগ থাকে না। তার মানে এই নিউরনগুলো প্রত্যক্ষভাবে আসলে সংযুক্ত থাকে না। তাহলে কি হয়? নিউরনগুলোর মধ্যে যে সংযোগ, সেই সংযোগটা আসলে আমরা সিন্যাপস দিয়ে ব্যাখ্যা করতে পারি। দেখো কি বলা হচ্ছে, স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরনে গঠিত হলেও নিউরনগুলোর মধ্যে কোনো প্রত্যক্ষ প্রোটোপ্লাজমীয় সংযোগ থাকে না। কি হয়? সাধারণত একটা নিউরনের একজন অপর নিউরনের ডেনড্রাইটের খুব কাছে অবস্থান করলেও কেউ কাউকে স্পর্শ করে না। ঠিক আছে, তাহলে দুটা স্নায়ুর মধ্যে একদম সূক্ষ্ম একটা ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটা নিউরনের একজনের প্রান্ত শেষ হয় এবং অপর নিউরন শুরু হয়, সেটাকে বলা হয় সিনাপস। তার মানে দুটা নিউরনের সংযোগস্থলকে আমি কি বলি? সিন্যাপস বলছি। ঠিক আছে, এমসিকিউ, স্নায়ু উদ্দীপনা সিন্যাপসের মাধ্যমে কি হয়? কেবল একদিকে পরিবাহিত হতে পারে। সেই এক দিকটা কীরকম? সেটা হচ্ছে একটা নিউরনের একজন থেকে অপর নিউরনের ডেনড্রাইট বা কোষ দেহে। তার মানে স্নায়ু উদ্দীপনা পরিবহন হয় শুধুমাত্র একদিকে। এটা থেকে সত্য মিথ্যার প্রশ্ন আসে, ভুল করা যাবে না। এবার চলে আসবো সিন্যাপসের গঠন। একই কথা, যারা এইচএসসি পরীক্ষার্থী এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, তোমাদের এখান থেকে সিকিউ আসে, এবং যারা মেডিকেল পরীক্ষার্থী স্বস্তির কোনো কারণ নেই, এটার ভিতরে
প্রচুর এমসিকিউ। সুতরাং খুব ভালো করে পড়ব, এই অংশটার মধ্যে বাদ দেওয়ার মতো কিচ্ছু নেই। তাহলে চলে আসো, সিন্যাপসের গঠন। এমসিকিউ, দুটি নিউরনের অংশ মিলিত হয়ে কি গঠন করে? সিন্যাপস গঠন করে। এবার দেখো প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, খেয়াল করো পরবর্তী লাইন। যে নিউরনের একজন সিন্যাপস গঠনে অংশ নেয় তাকে বলা হয় প্রি সিন্যাপটিক নিউরন। তার মানে সিন্যাপস গঠনে আমার দুইটা নিউরন লাগছে, একটা নিউরনের একজন গঠনে অংশ নিচ্ছে আর একটা নিউরনের ডেনড্রাইট বলতে পারি। তাহলে যে নিউরনের অর্থাৎ যে প্রথম নিউরনের একজনটা সিন্যাপস গঠনে অংশ নেয় সেই নিউরনটাকে আমি কি বলি? সেই নিউরনটাকে আমি বলি প্রি, মানে পূর্বে বা শুরুতে, প্রি সিন্যাপটিক নিউরন। ঠিক আছে, সিন্যাপস গঠনকারী অন্য নিউরনটাকে আমি কি বলি? পোস্ট সিন্যাপটিক নিউরন। তার মানে দেখো এইটা যদি হচ্ছে আমার একটা নিউরনের শেষ প্রান্ত হয়, এটা যদি আমার অপর একটা নিউরন হয়, এ দেখো তাদের মাঝখানে সিন্যাপস বা সংযোগ ঘটেছে। তার মানে যে নিউরনের একজন সংযোগে অংশ নিচ্ছে তাকে আমি বলছি প্রিসিন্যাপটিক নিউরন, যে নিউরনের ডেনড্রাইট অংশ নিচ্ছে সেটাকে আমি বলছি পোস্ট সিন্যাপটিক নিউরন। ঠিক আছে, এবার দেখো কি বলা হচ্ছে, প্রিসিন্যাপটিক নিউরনের প্রিসিন্যাপটিক ঝিল্লি এবং পোস্ট সিন্যাপটিক নিউরনের পোস্ট সিন্যাপটিক ঝিল্লি সম্মিলিতভাবে সিন্যাপস গঠনে অংশ নেয়। এবার এই প্রিসিন্যাপটিক ঝিল্লি কী জিনিস এবং পোস্ট সিন্যাপটিক ঝিল্লি কী জিনিস সামনে জানবো। এবার খেয়াল করো তো, এই যে দুইটা নিউরন তারা কি প্রত্যক্ষভাবে সংযুক্ত হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না। তার মানে আসলে তারা আসলে সংযুক্ত হয়নি, বরং তারা খুবই নিকটে অবস্থান করছে এবং এর মাঝখানে একটা ন্যূনতম ফাঁক আমরা দেখতে পাচ্ছি। সেই ফাঁকটাকে কি বলে? সেই ফাঁকটাকে বলা হয় সিন্যাপটিক ক্লেফট। তার মানে দেখো বলা হচ্ছে দুটি ঝিল্লির মাঝে 20 ন্যানোমিটার থেকে 30 ন্যানোমিটার ফাঁক থাকে। এই ফাঁকটাকে কি বলা হয়? সিন্যাপটিক ক্লেফট বলা হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিন্যাপটিক ক্লেফটের দূরত্ব কত বা কতটুকু ফাঁক থাকে? 20 ন্যানোমিটার থেকে 30 ন্যানোমিটার। সংখ্যাটা ভুল করাই যাবে না। এবার দেখো আমরা বলছিলাম যে প্রিসিন্যাপটিক ঝিল্লি এবং পোস্ট সিন্যাপটিক ঝিল্লি তারা মিলিতভাবে সিন্যাপস গঠন করে। এই প্রিসিন্যাপটিক ঝিল্লি কি? দেখো প্রিসিন্যাপটিক ঝিল্লিটা হচ্ছে প্রিসিন্যাপটিক নিউরনের একজনের স্ফীত অংশের কথা রেফার করছে। তার মানে প্রিসিন্যাপটিক ঝিল্লি কি? প্রিসিন্যাপটিক ঝিল্লি হচ্ছে প্রিসিন্যাপটিক যে নিউরন ছিল সেই প্রিসিন্যাপটিক নিউরন, অর্থাৎ যে নিউরনের একজন সিন্যাপস গঠনে অংশ নিয়েছিল সেই নিউরনের সেই একজনের স্ফীত প্রান্তের অংশ। ঠিক আছে, গত পেজে আমরা পড়েছিলাম একজনের স্ফীত প্রান্তের সেই অংশটাকে কি বলা হয়? একজনের স্ফীত প্রান্তকে বলা হয় সিন্যাপটিক নব। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার এই সিন্যাপটিক নবের ভিতরে কি থাকে? সিন্যাপটিক নবের ভিতরে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, থাকে মাইক্রোফিলামেন্ট, থাকে হচ্ছে নিউরোট্রান্সমিটার যুক্ত ভেসিকল বা থলি। মনে রাখার জন্য লিখে রাখবো মামনি। কি লিখবো? মামনি। তাহলে দেখো মামনি দিয়ে কি হলো? মামনি দিয়ে হলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট এবং হচ্ছে নিউরোট্রান্সমিটার যুক্ত ভেসিকল। এবং পোস্ট সিন্যাপটিক ঝিল্লি হিসেবে কি থাকতে পারে? পোস্ট সিন্যাপটিক ঝিল্লি হিসেবে থাকতে পারে হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন, অর্থাৎ পরবর্তী যে নিউরনটা সিন্যাপস গঠনে অংশ নেয় সেই নিউরনের কোষদেহ বা ডেনড্রাইট বা কখনো কখনো একজনের অংশ। ঠিক আছে, আশা করি তাহলে সিন্যাপসের গঠন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই। সিন্যাপসের গঠনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো সিন্যাপসের কাজ। একই কথা, সিকিউ এমসিকিউ দুটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এইচএসসি পরীক্ষার্থী সিন্যাপসের গঠনের চিত্রটা অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো সিন্যাপসের কাজ কি? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সত্য মিথ্যায় প্রশ্ন আসে। এর মাধ্যমে কি হয়? প্রধানতম কাজ হচ্ছে নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করে। ঠিক আছে, ওই যে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে সে কি করে? নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করে। তারপর দেখো সে কি করে? তার দ্বিতীয় কাজ, স্নায়ু উদ্দীপনাকে কেবলমাত্র একদিকে
প্রেরণ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। তার মানে স্নায়ু উদ্দীপনা কেবলমাত্র একদিকে পরিবাহিত হয়। তারপর সে কি করে, সে হচ্ছে বিভিন্ন নিউরনের প্রতি সমন্বিত সাড়া প্রদান করে। তারপর সে কি করে, সে হচ্ছে অতি নিচু মাত্রার উদ্দীপনাগুলোকে বাদ দিয়ে দেয়, এবং কোনো উদ্দীপনা যদি হচ্ছে প্রচণ্ড শক্তিশালী হয় তাহলে সেই উদ্দীপনায় নিউরোট্রান্সমিটারের ক্ষরণকে সে কমিয়ে দেয়, যেন হচ্ছে কার্যকর অংশ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ঠিক আছে, তার মানে ওর লাস্টে দুটো কাজ কি ছিল, সিন্যাপস হচ্ছে নিচু মাত্রার উদ্দীপনাগুলোকে বাদ দিয়ে দেয়, এবং কোনো উদ্দীপনা যদি প্রচণ্ড শক্তিশালী হয়, শক্তিশালী উদ্দীপনায় কি হবে, অতিমাত্রায় নিউরোট্রান্সমিটার পদার্থের ক্ষরণ হবে, যার ফলে কার্যকর বা ইফেক্টর অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেটাকে সে কি করে, সে হচ্ছে সেই নিউরোট্রান্সমিটার পদার্থগুলোর ক্ষরণকে কমিয়ে দেয়, যার ফলে কি অতি উদ্দীপনা প্রবাহ বাধা পায়, কার্যকর অংশ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আমি হচ্ছে কারেন্ট এবং হচ্ছে ফিউজের সাথে ব্যাপারটাকে তুলনা করতে পারি। যখন হচ্ছে অতিমাত্রায় কারেন্ট প্রবাহিত হয়, কি হচ্ছে, ফিউজ সেই প্রবাহটাকে হ্রাস করে, যেন হচ্ছে ইলেকট্রিক যন্ত্রগুলো কি করে, ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ঠিক আছে, এবার যদি তাই বুঝে যাও, এখান থেকে একটা কথা বলা হচ্ছে, সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহনের প্রবাহ চিত্র নিচে দেখানো হলো। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখান থেকে কি সিকিউ আসবে, এখান থেকে কি আমাদের ব্যাখ্যা পড়তে হবে? অ্যাকচুয়ালি এখান থেকে সিকিউ আসার মতো না, কেননা এইচএসসি লেভেলে জাস্ট তোমাদের জিনিসটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওরা তথ্যটা দিয়েছে। এর ভেতরে বা এর ডেপথ অনেক বেশি। আমরা মেডিকেলে এসে হচ্ছে এখন এই সিনাপসের মাধ্যমে উদ্দীপনার পরিবহনটা আসলে পড়ি। তো এখান থেকে তোমাদের বলতে গেলে কিছুই জানতে হবে না, কেননা হচ্ছে এর ভেতরে অনেক টার্মিনোলজি রয়েছে যেগুলোর সাথে তোমরা পরিচিত নও। যেমন আমরা পড়ি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল, ডিপোলারাইজেশন বা রিপোলারাইজেশন। এই জিনিসগুলো কি, যেহেতু তোমরা এখনও জানো না এবং এইচএসসি সিলেবাসে এগুলো নেই, সুতরাং তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। শুধুমাত্র এখানে ধারাবাহিকভাবে যে ফ্লো চার্টটা বলে দিয়েছে, তুমি অতটুকু জানলেই এইচএসসির জন্য তোমার শিক্ষকরা খুশি। সেটা কি, দেখো, স্নায়ু উদ্দীপনা যখন আসে তখন কি হয়, বহিঃকোষীয় তরল থেকে সিন্যাপটিক নবের মধ্যে ক্যালসিয়াম আয়নের প্রবেশ হয়। এবার সিন্যাপটিক নব যেন কি ছিল, সেই সিন্যাপটিক নব হচ্ছে একজনের স্ফীত অংশ। যখন স্নায়ু উদ্দীপনা প্রভাবিত হওয়ার ফলে বহিঃকোষীয় তরল থেকে সিন্যাপটিক নবে ক্যালসিয়াম প্রবেশ করলো, আমি জানি সিন্যাপটিক নবের ভেতরে ছিল মামনি, মামনিতে কি ছিল, নিতে ছিল নিউরোট্রান্সমিটার যুক্ত ভেসিকল। অর্থাৎ দেখো, সেই সিন্যাপটিক ভেসিকল থেকে কি হয়, তখন নিউরোট্রান্সমিটার পদার্থগুলো ক্ষরণ হয়। ঠিক আছে, ক্ষরণ হয়ে সে কোথায় যায়, সে যায় হচ্ছে প্রিসিন্যাপটিক ঝিল্লিতে। সেই প্রিসিন্যাপটিক ঝিল্লি হয়ে সে পরবর্তীতে সিন্যাপটিক ক্লেফট পার হয়ে কোথায় যায়, পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে যায়। যদি এই চিত্রটা খেয়াল করো, দেখো এই যে সিন্যাপটিক ভেসিকল, এই যে সিন্যাপটিক নব, তার মানে সিন্যাপটিক ভেসিকলের মধ্যে নিউরোট্রান্সমিটারগুলো ছিল, সেটা ক্ষরণ হয়ে কোথায়, দেখো সিন্যাপটিক ক্লেফটের মাধ্যমে প্রিসিন্যাপটিক ঝিল্লি থেকে পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে যাচ্ছে। ঠিক আছে, যদি তাই হয়, দেখো এরপর কি বলা হয়েছে, যে পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে সেটা গিয়ে কি করে, সেই নিউরোট্রান্সমিটার সে হচ্ছে একটা রিসেপ্টর যৌগ তৈরি করে। এই রিসেপ্টর যৌগ তৈরির প্রভাবে কি হয়, বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম প্রবেশ করে এবং পটাশিয়াম বের হয়ে যায়। যখন সোডিয়াম প্রবেশ করে বা পটাশিয়াম বের হয়ে যায়, আমরা সেটাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প বলি, এবং এর মাধ্যমে একটা জটিল প্রক্রিয়ায় কি হয়, স্নায়ু সংকেত পরিবহন হয়। ঠিক আছে, যদি তাই হয়, এখন তোমাদের যদি প্রশ্ন থেকে থাকে যে ভাইয়া সোডিয়াম প্রবেশ এবং পটাশিয়াম বের হয়ে কিভাবে স্নায়ু সংকেত পরিবহন হয়, ওই যে বললাম, সেটা আমাদের পড়া এইচএসসির জন্য এখন সেটা প্রয়োজন নয়। যদি তাই হয়, এখান থেকে তোমাকে আর কিছুই পড়তে হবে না, তোমাকে এবার জানতে হবে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। আমরা তাহলে চলে আসি স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাসে। খেয়াল করো, সমগ্র স্নায়ুতন্ত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়, সমগ্র স্নায়ুতন্ত্রকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে
গঠিত। এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেটা কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কতগুলো স্নায়ু জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়ে সারা দেহে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে, সেই জোড়া স্নায়ুগুলোকে আমি বলি প্রান্তীয় স্নায়ু। ঠিক আছে, সেই প্রান্তীয় স্নায়ু সমন্বয়ে কি গঠিত? প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে এখানে আমরা কি পড়লাম? আমরা এখানে পড়লাম হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্রকে ভাগ করা যায় দুইটি প্রধান ভাগে। সেই প্রধান ভাগের একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর অন্তর্গত কে? এর অন্তর্গত হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বেসিক্যালি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে জোড়ায় জোড়ায় সৃষ্ট শাখা, যেটা হচ্ছে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে, সেই জোড়া শাখা স্নায়ুগুলোকে আমি বলি প্রান্তীয় স্নায়ু। এদের সমন্বয়ে গঠিত হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবং সেই প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার কয় ভাগে যেন বিভক্ত ছিল? দুই ভাগে, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে স্বয়ংক্রিয়। তাহলে দেখি ঐচ্ছিক স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? ঐচ্ছিক স্নায়ুতন্ত্র হচ্ছে 12 জোড়া করটিক স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। ঠিক অধ্যায়ের প্রথম পেজে আমি বলেছিলাম যে অধ্যায় পরবর্তীতে তুমি জানতে পারবে মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া বা 62টি। ঠিক আছে, এবং মানবদেহে করটিক স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া বা 24টি। এটা কিন্তু কোনোভাবেই যেন ভুল না হয়, 12টি নয় বরং 12 জোড়া বা 24টি। তাহলে এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। করটিক স্নায়ুর সংখ্যা কতটি? 24টি, অর্থাৎ 12 জোড়া। এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা কতটি? 31 জোড়া বা 62টি। এবার আমরা জানবো সেটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি। ঠিক আছে, কেননা আমি মাত্র ওখানে পড়ে এসেছিলাম যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই রকম, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে স্বয়ংক্রিয়। ঐচ্ছিকের মধ্যে ছিল করটিক স্নায়ু 12 জোড়া, সুষুম্না 31 জোড়া। এবার আমরা চলে আসবো স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র। দেখো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি? বুঝতেই পারছি, সেটা হচ্ছে অনৈচ্ছিক কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। তার মানে এই স্নায়ুতন্ত্রগুলো এমন ধরনের উদ্দীপনা পরিবহন বা উদ্দীপনা যোগায় যেগুলো হচ্ছে আসলে অনৈচ্ছিক কাজকর্মের সাথে জড়িত। যেমন কি? হৃদস্পন্দন, যেমন হচ্ছে আমার পেরিস্টালসিস। ঠিক আছে, যারা পেরিস্টালসিস মানে কি জানি না, তোমাদেরকে বলে দিব। পেরিস্টালসিস হচ্ছে আমার খাদ্যের নিম্নমুখী চলন, সহজ কথায়। তার মানে হচ্ছে আমি একটা খাবার খেলাম, সেই খাবারটা হচ্ছে আমার পৌষ্টিক নালী দিয়ে নিম্নমুখী যে ক্রমচলন, সেটাকেই বলা হয় পেরিস্টালসিস। ঠিক আছে, এইবার দেখো কি বলা হচ্ছে, এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে আবার দুই রকমের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে, এবার এই সমস্ত কথাগুলো এখানে খুব সহজ করে বলা হয়েছে। দেখো স্নায়ুতন্ত্র কয় রকম? দুই রকম, কেন্দ্রীয়, প্রান্তীয়। কেন্দ্রীয়র মধ্যে আছে হচ্ছে আমার মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয়তে আছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত করটিক স্নায়ু কত? 12 জোড়া, এবং সুষুম্না স্নায়ু কত? 31 জোড়া। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে সিম্প্যাথেটিক স্নায়ু এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। এখন কথা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু কি জিনিস? সিম্প্যাথেটিক স্নায়ু হচ্ছে এমন সমস্ত স্নায়ু যারা কি করে, কোনো একটা জৈবিক কার্যক্রমে উদ্দীপনা যোগায় বা সক্রিয় করে। তার মানে সিম্প্যাথেটিক স্নায়ুগুলো কি করে, আমার কোনো একটা ফাংশনকে সক্রিয় করে। আর প্যারাসিম্প্যাথেটিক কি করে? ভাইস ভার্সা। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কোনো একটা উদ্দীপনাকে কমায় বা নিষ্ক্রিয় করে। যেমন হৃদস্পন্দন, হৃদস্পন্দন বেড়ে গেল, তার মানে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, তার মানে হচ্ছে এর অ্যাক্টিভিটিকে সক্রিয় করলো, তাই না? বা হৃৎপিণ্ডকে উদ্দীপনা যোগালো, তার মানে হৃদস্পন্দন বেড়ে যায় কোন স্নায়ুর প্রভাবে? সিম্প্যাথেটিক স্নায়ুর প্রভাবে। একইভাবে ধরো হৃদস্পন্দন হ্রাস পেল, তার মানে কমে গেল, নিষ্ক্রিয় করলো, তার মানে সেটা কি করবে? প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। আশা করি বুঝতে পেরেছি, এখান থেকে আর কিছুই নেই। আর সিম্প্যাথেটিক স্নায়ুর অন্তর্ভুক্ত হচ্ছে আমার সুষুম্না স্নায়ু। তার মানে সিম্প্যাথেটিক স্নায়ু বেসিক্যালি সুষুম্না স্নায়ুর মাধ্যমে তার স্নায়বিক কার্যক্রম সম্পন্ন করে। এবং প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে সুষুম্না এবং করটিক দুই স্নায়ুই অন্তর্ভুক্ত।
যদি তাই হয় আশা করি এটা তোমাদের বুঝতে সমস্যা হবে না। আমরা চলে যাব পরবর্তী পেজ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমি গত পেজে পড়েই এসেছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেন কি নিয়ে গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। মানে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। জানতে হবে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সে বিকাশ লাভ করে কিসের মাধ্যমে? সে হচ্ছে ভ্রূণীয় কোন স্তর থেকে? ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে। একদম এই অধ্যায় শুরুতে আমি পড়ে এসেছিলাম। ঠিক আছে, এখান থেকে আর কিছু তোমাকে পড়তে হবে না। বলা হচ্ছে অ্যাক্টোডার্ম যেটা হচ্ছে ভিতরের দিকে ভাঁজ খেয়ে একটা ফাঁপা নিউরাল টিউব ফর্মেশন করে, সেই নিউরাল টিউবটাই হচ্ছে ভ্রূণের বৃদ্ধির সাথে সাথে উপরের দিকে হচ্ছে মস্তিষ্ক এবং তারপর নিচের দিকে লম্বা দণ্ডাকার সুষুম্না কাণ্ড গঠন করে। তার মানে নিউরাল টিউবটাই ঊর্ধ্বমুখী হয়ে মস্তিষ্ক ফর্মেশন করে এবং নিচের দিকে সে স্পাইনাল কর্ড ফর্মেশন করে। এবার ভ্রূণীয় অবস্থায় নিউরাল নালীর ভেতরে 3টি অঞ্চল দেখা যেত। পরবর্তীতে সেটা পূর্ণাঙ্গ প্রাণীতে মস্তিষ্কের 3টা অংশ গঠন করে, যেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তার মানে ভ্রূণীয় অবস্থায়, তার মানে মানব ভ্রূণ অবস্থায় যেই নিউরাল টিউব থেকে মস্তিষ্ক তৈরি হচ্ছিল, সেই নিউরাল টিউব 3টা স্তরে বিভক্ত ছিল। পরবর্তীতে সেই 3টা স্তর পরিপূর্ণতা পেয়ে কি গঠন করে? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক গঠন করে। তাহলে এখান থেকে তোমার এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নিউরাল নালীর অভ্যন্তরে মস্তিষ্কের কয়টি ভ্রূণীয় অঞ্চল দেখা যায়? 3টি ভ্রূণীয় অঞ্চল দেখা যায়, যেটা পরবর্তীতে অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক গঠন করে। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে। দেখো কি বলা হচ্ছে, সমগ্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড কি হয়? একটা দৃঢ় ও মজবুত আবরণে আবৃত থাকে। তার মানে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের যে আবরণ, সেই আবরণকে কি বলা হয়? সেই আবরণকে বলা হয় মেনিনজেস। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের যে আবরণ তাকে কি বলা হয়? তাকে বলা হয় মেনিনজেস। ঠিক আছে, এই মেনিনজেস আবার কয়টা ঝিল্লি নিয়ে গঠিত? এই মেনিনজেসও হচ্ছে 3টা তন্তুময় ঝিল্লি নিয়ে গঠিত। সেই তন্তুময় ঝিল্লিগুলো হচ্ছে বাইরের দিকে ডুরা ম্যাটার, মাঝখানে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার এবং ভেতরে হচ্ছে পায়া ম্যাটার। এটা মনে রাখার জন্য আমরা যেটা করব, আমরা লিখে রাখবো প্যাড ম্যান, ভেতর থেকে বাইরে। ঠিক আছে, ভেতর থেকে বাইরে, তার মানে একদম সবচেয়ে ভেতরে কি? পায়া ম্যাটার, তারপর অ্যারাকনয়েড ম্যাটার, সবচেয়ে বাইরে ডুরা ম্যাটার। ঠিক আছে, এবং ম্যান দিয়ে হচ্ছে এই 3টা পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড ডুরা ম্যাটার 3টা সম্মিলিতভাবে কি ফর্মেশন করে? মেনিনজেস ফর্মেশন করে। ঠিক আছে, তার মানে মস্তিষ্কের আবরণকে আমি কি বলছি? মেনিনজেস। সুষুম্না কাণ্ডের আবরণকেও আমি কি বলছি? মেনিনজেস। মেনিনজেস কয়টা ঝিল্লি দিয়ে গঠিত? 3টা। যদি আমি হচ্ছে ভেতর থেকে বাইরে চিন্তা করি, প্যাডম্যান, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড ডুরা ম্যাটার। আর বাইরে থেকে যদি আমি ভেতরে চিন্তা করি, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এখান থেকে প্রশ্ন আসে, মস্তিষ্কের ভেতরের আবরণের নাম কি? মস্তিষ্কের সবচেয়ে বাইরের আবরণের নাম কি? ঠিক আছে, এবার তোমাকে এখান থেকে জানতে হবে যে মেনিনজেস যদি কখনো জীবাণু দ্বারা সংক্রমিত হয়, তখন যে রোগটা হয় সেটাকে আমরা বলি মেনিনজাইটিস। ঠিক আছে, মানে হচ্ছে মেনিনজেসের ইনফ্লামেশন বা প্রদাহকে আমরা বলি মেনিনজাইটিস। আইটিস মানেই হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন। যেহেতু মেনিনজেসের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, এই কারণে আমরা এটাকে বলছি মেনিনজাইটিস। এখন আমরা চলে আসবো হচ্ছে মস্তিষ্ক, এর গঠন, অংশ ও কাজ। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে যেখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে। সবার প্রথম আমাকে জানতে হবে মস্তিষ্ক কাকে বলে। মস্তিষ্ক হচ্ছে সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশটা স্ফীত হয়ে করটির মধ্যে অবস্থান করে তাকে বলা হয় মস্তিষ্ক। অর্থাৎ ওই যে ভ্রূণাবস্থায় যে নিউরাল টিউব ছিল, সেই নিউরাল টিউবের সম্মুখ অংশ যেটা হচ্ছে স্ফীত হয়ে করটির ভিতরে অবস্থান করছিল, সেটাকে আমি কি বলছি? মস্তিষ্ক। ঠিক আছে, তার মানে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের শীর্ষে
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশ স্ফীত হয়ে করটির মধ্যে অবস্থান করে তাকে বলছি আমি মস্তিষ্ক। জানতে হবে ভ্রূণ অবস্থায় সুষুম্না কাণ্ডের অগ্রবর্তী দণ্ডাকার অংশ ভাঁজ হয়ে কয়টা স্ফীতি গঠন করে? 3টি বিষমাকৃতির স্ফীতি গঠন করে। অর্থাৎ ভ্রূণাবস্থায় সুষুম্নাকাণ্ডের সামনের ভাগে বা সামনের দণ্ডাকার অংশে 3টা ভ্রূণীয় অঞ্চল বা 3টা স্ফীতি দেখতে পাওয়া যায়। পরবর্তীতে সেই 3টা অঞ্চল মিলেই গঠিত হয় মস্তিষ্ক, এবং সেই 3টা অঞ্চল পরবর্তীতে রূপান্তরিত হয় অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, যেটা হচ্ছে আমরা একটু আগেই পড়ে এসেছি। ঠিক আছে, জানতে হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু সংখ্যাসূচক এমসিকিউ। সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষে মস্তিষ্কের আয়তন কত? 1500 ঘন সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। প্রাপ্তবয়স্ক মানুষে মস্তিষ্কের আয়তন কত? 1500 ঘন সেন্টিমিটার। মস্তিষ্কের গড় ওজন কত? 1.36 কিলোগ্রাম, 1.36 কেজি। মস্তিষ্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কতগুলো নিউরন থাকে? মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। সংখ্যাটা কত? 100 বিলিয়ন, যেন ভুল না হয়। ঠিক আছে, এবার দেখো মানুষের মস্তিষ্ককে কয়টি ভাগে ভাগ করা যায়? মানুষের মস্তিষ্ককে ভাগ করা যায় 3টি ভাগে। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের অপর নাম হচ্ছে ফোর ব্রেইন বা প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্কের অপর নাম হচ্ছে মিড ব্রেইন বা মেসেনসেফালন, পশ্চাৎ মস্তিষ্কের অপর নাম হচ্ছে হিন্ড ব্রেইন বা রম্বেনসেফালন। 3টা নাম তোমাকে জানতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা চলে আসব এই ডায়াগ্রামে। মস্তিষ্ক প্রধানত ভাগ করা যায় 3টি ভাগে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। দেখো অগ্র মস্তিষ্কের অংশ কি কি? অগ্র মস্তিষ্কের গাঠনিক অংশগুলো হচ্ছে হতাশা। সেটা কেমন হতাশা? সেটা হচ্ছে আসলে বানান ভুলের হতাশা। তার মানে হতাশা বানানটা আমরা লিখবো হচ্ছে হ, থ আকার থা, দন্ত স আকার সা, হ থা সা। হতে কি হচ্ছে? হাইপোথ্যালামাস। থতে কি হচ্ছে? থ্যালামাস। সাথে কি হচ্ছে? সেরেব্রাম। তার মানে অগ্র মস্তিষ্কের অংশ কি কি? হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরেব্রাম, বা ঠিকভাবে বললে সেরেব্রাম, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। অগ্র মস্তিষ্কের 3টা অংশ হতাশা গেল। এবার মধ্য মস্তিষ্কের অংশ কি কি আছে? সবচেয়ে কঠিন কঠিন নামগুলো: সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা অ্যান্ড সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তার মানে তোমাকে এই 3টা নাম আসলে মনে রাখতে হবে না। এই নামগুলো এতটাই কঠিন মনে হবে প্রথমবার তোমার পড়ার ক্ষেত্রে যে তোমার নামগুলো এমনিতেই মনে থাকবে। সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, বড় বড় কঠিন কঠিন নাম মধ্য মস্তিষ্ক। এবং পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি কি? একই বানান ভুল, শ্যাম্পু। সেই শ্যাম্পু আমরা লিখছি আসলে শ্যাম্পু এভাবে। তাহলে সেতে কি হচ্ছে? সেরেবেলাম। মতে কি হচ্ছে? মেডুলা অবলঙ্গাটা। অ্যান্ড পুতে কি হচ্ছে? পন্স। তার মানে পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি কি আছে? সেরেবেলাম, মেডুলা অবলঙ্গাটা অ্যান্ড পন্স। ঠিক আছে, এবার তোমাদের যেই ভুলটা হতে পারে সেটা হচ্ছে সেরেব্রাম বা সেরেবেলাম, এই দুটার মধ্যে প্যাচ লেগে যেতে পারে যে কোনটা অগ্র মস্তিষ্কের অংশ ছিল, কোনটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ ছিল। মনে রাখার জন্য সহজ কৌশল খেয়াল করো, অগ্র মস্তিষ্ক, অগ্র বানানের মধ্যে কি আছে? গ, র ফলা। ঠিক একইভাবে সেরেব্রাম, এই সেরেব্রাম বানানেও কি আছে? র ফলা। তার মানে অগ্র সেরেব্রাম দুইটাতেই র ফলা। আর পশ্চাৎ কোনো র ফলা নেই, একইভাবে সেরেবেলাম কোনো র ফলা নেই। তার মানে আমরা র ফলা দিয়ে চিনব। যেটার মধ্যে রফলা থাকবে সেটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অর্থাৎ সেরেব্রাম, যেটার মধ্যে রফলা থাকবে না সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের বা সেরেবেলাম। আর ভুল বানানের ছন্দ তো আছেই। যদি তাই হয় আমরা এবার মস্তিষ্কে সেই অংশগুলো সম্পর্কে বিস্তারিত পড়ব, তাদের গঠন এবং কাজ সম্পর্কে। চলে আসি সবার প্রথম, অগ্র মস্তিষ্কের প্রধান অংশগুলো হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। ঠিক আছে, হতাশা, সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সবার প্রথম চলে আসবো আমরা সেরেব্রামে। বলা হচ্ছে খেয়াল করো,
দুটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো খাঁজ বিশিষ্ট খণ্ড নিয়ে সেরেব্রাম গঠিত। তার মানে তুমি যখন একটা মস্তিষ্ক দেখো, ধরো তুমি যখন এরকম একটা মস্তিষ্ক দেখতে পাও, বেসিক্যালি এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ তুমি মূলত কি দেখতে পাও, তুমি এই দুইটা অংশ হিসেবে সেরেব্রামকে দেখতে পাও। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে এমসিকিউ। এমসিকিউটা হচ্ছে সেই যে দুইটা খণ্ডকে কি বলা হয়, খণ্ড দুটোকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। তার মানে সেরেব্রামের দুটি খণ্ডকে কি বলা হচ্ছে, সেরেব্রাল হেমিস্ফিয়ার। জানতে হবে এমসিকিউ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম। সেরেব্রাম যেহেতু মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, সেটা মস্তিষ্কের কত পার্সেন্ট ওজনকে দখল করে? মস্তিষ্কের ওজনের 80%ই হচ্ছে সেরেব্রাম। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, এবার এই দুটি খণ্ড সেটা হচ্ছে ভেতরের দিকে কি দ্বারা যুক্ত থাকে? কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। খুবই গুরুত্বপূর্ণ। তার মানে সেরেব্রামের দুটি খণ্ড দুটিকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেই সেরেব্রাল হেমিস্ফিয়ার ভেতরের দিকে কি দ্বারা যুক্ত থাকে? কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এই কর্পাস ক্যালোসাম কি? সে হচ্ছে চওড়া স্নায়ু গুচ্ছ। ঠিক আছে, এবার খেয়াল করো, এই যে সেরেব্রাম বা আমি যে যদি মস্তিষ্কটাকে চিন্তা করি, এই যে দেখো এটা একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই যে দেখো কর্পাস ক্যালোসাম দ্বারা এইটা অপর পাশের আরেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের সাথে যুক্ত। এবার তোমাকে যেটা বলছিলাম, দেখো এই মস্তিষ্কটাকে যদি আমি খেয়াল করি, দেখব কিছু উঁচু জায়গা কিছু নিচু জায়গা আমি দেখতে পাই। এই উঁচু জায়গাগুলোকে বলা হয় হচ্ছে জাইরাস এবং নিচু জায়গাগুলোকে বলা হয় সালকাস। ঠিক আছে, তো কয়েকটা জায়গায় সেই নিচু জায়গাগুলো অর্থাৎ সালকাসগুলো আরো সুগঠিত এবং গভীর হয়ে 4টি প্রশস্ত ফিশার সৃষ্টি করে। তার মানে তোমাকে জানতে হবে যে মস্তিষ্কে তুমি কয়টি প্রশস্ত ফিশার পাচ্ছ? মস্তিষ্কে তুমি গভীর অঞ্চল বা ফিশার পাচ্ছ কয়টা? 4টা। সেই 4টা কি? সেন্ট্রাল, প্যারাইটো অক্সিপিটাল এবং ল্যাটারাল ফিশার। ঠিক আছে, এবার দেখো এই যে প্রত্যেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই প্রত্যেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ার আবার 4টা খণ্ডে বিভক্ত। সেই খণ্ডগুলোকে আমি বলছি হচ্ছে লোব। তার মানে প্রত্যেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ার কয়টা খণ্ড বা লোবে বিভক্ত? এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ার 4টি খণ্ডে বিভক্ত। তোমাকে জানতে হবে সেই 4টি খণ্ড কি কি। সেগুলো হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোব। এই 4টা লোব বা খণ্ড মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখবো। সেই ছন্দটা হচ্ছে ফ্রন্টাল টপ। কি বললাম? ফ্রন্টাল টপ, TOP। তার মানে ফ্রন্টাল দিয়ে হচ্ছে ফ্রন্টাল লোব, টপের টি দিয়ে হচ্ছে টেম্পোরাল লোব, ও দিয়ে হচ্ছে অক্সিপিটাল লোব এবং পি দিয়ে হচ্ছে প্যারাইটাল লোব। তাহলে লোব কয়টা? 4টা, ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল অ্যান্ড প্যারাইটাল। ঠিক আছে, যদি তাই হয় এবার আমরা চলে আসবো। দেখো এই যে সেরেব্রাম, এই সেরেব্রামের বহিস্তর কতটুকু পুরু? বহিস্তর 3 সেন্টিমিটার পুরু। এবং বহিস্তর কি দ্বারা গঠিত? বহিস্তর হচ্ছে গ্রে ম্যাটার বা এক ধরনের ধূসর অংশ দিয়ে গঠিত। ঠিক আছে, সেরেব্রামের বহিস্তরকে কি বলা হয়? সেরেব্রামের বহিস্তরকে বলা হয় সেরেব্রাল কর্টেক্স। তার মানে সেরেব্রামের বাইরের স্তরটাকে কি বলা হচ্ছে? বাইরের স্তরটাকে বলা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। এবং সেরেব্রামের ভেতরের স্তর বা নিচের স্তর বা অন্তঃস্থ স্তর, ওটাকে কি বলা হয়? অন্তঃস্থ স্তরটাকে বলা হয় সেরেব্রাল মেডুলা। এই সেরেব্রাল মেডুলা সেটা কি দ্বারা গঠিত? সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার দ্বারা গঠিত। তার মানে সেরেব্রামের বাইরের স্তরটা হচ্ছে ধূসর বা গ্রে ম্যাটার দ্বারা গঠিত, সেরেব্রামের ভেতরের স্তর সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার দ্বারা গঠিত। সেরেব্রামের বাইরের স্তরটাকে বলা হয় সেরেব্রাল কর্টেক্স, সেরেব্রামের ভেতরের স্তরটাকে বলা হয় সেরেব্রাল মেডুলা। যদি তাই হয়, ঠিক বিপরীতটা আমরা দেখতে পাবো সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে। সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে হোয়াইট ম্যাটারটা থাকে বাইরে এবং গ্রে ম্যাটারটা থাকে ভেতরে। ঠিক আছে, তাহলে সেরেব্রামের ক্ষেত্রে বা নর্মালি মস্তিষ্কের ক্ষেত্রে গ্রে ম্যাটার থাকে বাইরে আর হোয়াইট ম্যাটার থাকে
ভেতরে। কিন্তু স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ুর ক্ষেত্রে বা সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে কি হয়, হোয়াইট ম্যাটারটা থাকে বাইরে আর গ্রে ম্যাটারটা থাকে কি ভেতরে। ঠিক আছে, এবার সেরেব্রাল হেমিস্ফিয়ার দুটো, ডান আর বাম, যেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত। এবার এই ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে আমার দেহের বাম পাশকে নিয়ন্ত্রণ করে এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার বা এই খণ্ডটা কি করে, দেহের ডান পাশকে নিয়ন্ত্রণ করে। এবার যদি তাই হয়, আমরা একটু পেজটার শুরুতে চলে আসবো। এখানে একটা কথা আমি লিখে রেখেছি, একটা ছন্দ, সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড বাসা মস্তিষ্ক বধূ। এর মানেটা কি খেয়াল করো, সুষুম্না কাণ্ড বাসা মানে হচ্ছে বাইরে সাদা, সুষুম্না কাণ্ডের বাইরে সাদা অর্থাৎ বাইরে হোয়াইট ম্যাটার, ভেতরে গ্রে ম্যাটার। আর মস্তিষ্ক বধূ, বুঝতেই পারছি, মস্তিষ্কের বাইরে ধূসর অর্থাৎ বাইরে গ্রে ম্যাটার, ভেতরে হোয়াইট ম্যাটার। তার মানে সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্ক এক্ষেত্রে উল্টো। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো হচ্ছে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার সম্পর্কে আরেকটু কথা বলা হয়েছে। দেখো, গ্রে ম্যাটার কি? গ্রে ম্যাটার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ। গ্রে ম্যাটার কি কি দিয়ে গঠিত? স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া এবং সিন্যাপস দিয়ে। মনে রাখার জন্য ছন্দ সন্ন্যাসী, স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, সিন্যাপস। ঠিক আছে, এবং হোয়াইট ম্যাটার সে কি দিয়ে গঠিত? হোয়াইট ম্যাটার বেসিক্যালি মায়োলিন যুক্ত স্নায়ুতন্তু দিয়ে গঠিত। এই মায়োলিন থাকার কারণেই টিস্যুটাকে কেমন দেখায়? সাদা চকচকে দেখায়। তার মানে হচ্ছে মস্তিষ্কের হোয়াইট ম্যাটার কি দিয়ে যুক্ত বা কি দিয়ে গঠিত? মায়োলিন যুক্ত বা মায়োলিন যুক্ত স্নায়ুতন্তু দিয়ে গঠিত। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হচ্ছে সেরেব্রামের কাজ। খেয়াল করে দেখো, এখানে মস্তিষ্কের প্রত্যেকটা গাঠনিক অংশ এবং প্রত্যেকের কাজ, এই কাজগুলো আলাদা এবং প্রত্যেক বছর সেই কাজগুলো থেকে সিকিউ বলো বা এমসিকিউ বলো প্রশ্ন আসে। তাহলে তোমাদের যেটা করতে হবে, তোমরা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক প্রত্যেকটা যে অংশ রয়েছে প্রত্যেকের কাজ আলাদা করে খাতায় লিখে ফেলবে। খাতায় লিখে সেইটা তুমি বইয়ের মধ্যে লাগিয়ে ফেলবে। এর ফলে হবে কি, যে তোমার হচ্ছে একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে। যেহেতু তুমি হচ্ছে লিখেছিলে, তোমাকে বেশি এফোর্ট দিতে হয়েছিল, তার মানে তুমি সহজে কাজগুলো ভুলবে না। বাট তুমি যদি একসাথে শুধু কাজগুলো পড়ে যাও, ওভারল্যাপ করবে, কাজগুলো ভুলে যেতে তুমি বাধ্য। তাহলে এর জন্য আমরা কি করব, আমরা সবগুলো কাজ আলাদা করে খাতায় পয়েন্ট আউট করে লিখে ফেলবো। তাহলে চলে আসো, যেটা আমরা পড়ছিলাম, আমরা সেরেব্রাম পড়ছিলাম, সেরেব্রামের কাজ। দেখো সে কি করে, সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ করে এবং বিশ্লেষণ করে। সে কি করে, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে। সে কি করে, বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। সে কি করে, বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে। সে কি করে, দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। খুবই জনপ্রিয় প্রশ্ন, প্রশ্ন আসবে, বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর কি হবে? সেরেব্রাম। প্রশ্ন আসবে, দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর হবে সেরেব্রাম। প্রশ্ন আসবে, বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কে? আমার বিভিন্ন সহজাত প্রবৃত্তি, আমার বিভিন্ন অভ্যাস, এদের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কে? সেরেব্রাম। ঠিক আছে, আমার চিন্তা, বুদ্ধি, আমার ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, এই সমস্ত উন্নত মানসিক বোধগুলো নিয়ন্ত্রণ করে কে? সেরেব্রাম। ঠিক আছে, তার মানে এই কাজগুলো আমি কি করব, দেখো আমি তোমাদের একটা দেখাই। এই কাজগুলো এইভাবে খাতার মধ্যে কি করব, আমরা খাতার মধ্যে লিখে ফেলবো। যখন তুমি খাতার মধ্যে লিখে ফেললে, তোমার হলো কি, ধরো 5টা পয়েন্ট করে তুমি হচ্ছে সেরেব্রামের কাজগুলো লিখে ফেললে। ঠিক তারপরে তুমি হচ্ছে যখন থ্যালামাসের কাজগুলো আসবে, তুমি হচ্ছে আবার একইভাবে 4-5টা পয়েন্ট হবে, সেই 4-5টা পয়েন্ট করে থ্যালামাসের কাজগুলো লিখে ফেললে। একইভাবে হাইপোথ্যালামাসের কাজগুলো লিখে ফেললে। এর ফলে হলো কি, তুমি হচ্ছে সবগুলো কাজ কোরিলেট করে পড়তে পারবে। তোমার হচ্ছে ভুল হবে না, তোমার হচ্ছে ওভারল্যাপ করে যাবে না। না হলে তুমি যদি হচ্ছে গড়পড়তাভাবে পড়ে যাও, 1 মাস বা 2 মাস পর তোমার হচ্ছে আর মাথায় থাকবে না যে আমার ঐচ্ছিক পেশি কার্যকলাপ যেন কে নিয়ন্ত্রণ করতো। তখন দেখবা যে সেটা কেন যেন আর তোমার সেরেব্রাম মনে হচ্ছে না। এই কারণেই আমরা কোরিলেট করার জন্য সবগুলো একসাথে লিখে ফেলবো। আমি খাতায় লিখেছি, কিন্তু তুমি অফসেট পেপারে লিখে
কলাম করে লিখে তারপর সেটা বইয়ের মধ্যে লাগিয়ে ফেলবে, তোমার ভালোর জন্য বলা। ঠিক আছে, তাহলে যদি তাই হয় আমরা সেরেব্রাম পড়ে ফেললাম। এবার আমরা চলে আসবো হচ্ছে থ্যালামাসে। দেখা যাক থ্যালামাস থেকে আমরা কি জানতে পারি। বুঝতেই পারছি অগ্রমস্তিষ্কের 3টা অংশ ছিল, সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এর মধ্যে আমরা সেরেব্রাম পড়ে ফেলেছি, এবার চলে আসা থ্যালামাসে। ঠিক আছে, এই থ্যালামাস কোথায় অবস্থিত? থ্যালামাসটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলায় অবস্থিত, মানে ভেতরের দিকে। ঠিক আছে, তার মানে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলায় অবস্থিত, এবং সে কি দ্বারা তো গঠিত? সেও হচ্ছে গ্রে ম্যাটারে গঠিত একটা ডিম্বাকার অঞ্চল। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে যেটা জানতে হবে, দেখো থ্যালামাসের কাজ। থ্যালামাসের কাজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার সত্য মিথ্যা বা এমসিকিউ এর জন্য স্পেসিফিক বলবে থ্যালামাসের কাজ নয় কোনটি। যদি তাই হয়, দেখো প্রথম কাজ খুবই গুরুত্বপূর্ণ, এটি সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। রিলে স্টেশন মানে কি? তার মানে হচ্ছে একটা স্নায়ু আবেগ, সেটা হচ্ছে সরাসরি সেরেব্রামে যাওয়ার আগে থ্যালামাস হয়ে তারপর সেটা কি করে, তারপর সেটা সেরেব্রামে যায়। অর্থাৎ সে কি করে? সে হচ্ছে রিলে করে, সংজ্ঞাবহ স্নায়ুটাকে সে পাস করে। তারপর থ্যালামাস কি করে? তারপর থ্যালামাসের কাজ হচ্ছে চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে, সে আবেগের কেন্দ্র হিসেবে কাজ করে, সে অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে। প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটি, প্রশ্ন আসতে পারে স্থূল অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে কোনটি, আবেগের কেন্দ্র হিসেবে কাজ করে কোনটি, অথবা অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে কোনটি। তার মানে হচ্ছে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনো লাইন আমি ভুল করা চলবে না। প্রশ্ন, মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায় কোনটি? উত্তর হচ্ছে থ্যালামাস। এবং দেখো, ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা এবং পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলা। তার মানে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলার কাজ করে কোনটি? ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা এবং পরিবেশ সম্বন্ধে সতর্ক করার কাজ করে থ্যালামাস। মজা করে বলি যে ঘুমন্ত মানুষকে আমি ঠেলা মেরে ঘুম থেকে তুলে দিলাম, ঠেলা মেরে মানে হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, এবার আমরা চলে আসব হাইপোথ্যালামাসে। দেখো হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাস হচ্ছে থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, সেও হচ্ছে গ্রে ম্যাটার নির্মিত এবং এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তত 1 ডজন অর্থাৎ 12টা পৃথক অঞ্চলে বিভক্ত অংশ। প্রশ্ন আসবে হাইপোথ্যালামাস অন্তত কতগুলো পৃথক অঞ্চলে বিভক্ত থাকে? উত্তর হবে 1 ডজন বা 12টা। ঠিক আছে, এবং হাইপোথ্যালামাসের একটা সূক্ষ্ম অংশ কি করে? পিটুইটারি গ্রন্থির সঙ্গে যুক্ত থাকে। তার মানে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করে? মস্তিষ্কের হাইপোথ্যালামাস। এমসিকিউ ভুল করা যাবে না। এবার হাইপোথ্যালামাসের কাজ একই, আমরা হচ্ছে এখানে পড়ে এসেছি সেরেব্রাম, আমরা পড়ে এসেছি থ্যালামাস, আমরা এখন পড়ছি হাইপোথ্যালামাস। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ ছিল, ইন্ডিভিজুয়ালি কাজগুলো পড়তে গেলে ওভারল্যাপ করা খুব স্বাভাবিক। এ কারণে আমি যেন কি বলেছিলাম, আমি সবগুলো কাজকে কি করব, আমি অফসেট পেপারে এভাবে সবগুলো কাজকে যতগুলো আছে পয়েন্ট পয়েন্ট করে আমি এভাবে লিখে ফেলবো, লিখে সেটা বইয়ের মধ্যে লাগিয়ে ফেলবো। আমার কখনোই ভুল হবে না। সেটা কাজগুলো সিকিউ হিসেবে আসতে পারে, কাজগুলো এমসিকিউ সত্য মিথ্যা হিসেবে আসতে পারে, যেভাবে আসুক না কেন আমি যদি লিখে ফেলি আমি কাজগুলো ভুল করব না। ঠিক আছে, একইভাবে দেখো আমি থ্যালামাসের কাজগুলো লিখে ফেলেছিলাম, সেরেব্রামের কাজগুলো লিখে ফেলেছিলাম। একইভাবে আমরা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজগুলো পড়ব এবং খাতায় লিখে বইয়ে লাগিয়ে নিব। দেখো সে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। এমসিকিউ প্রথম 1 লাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে কে? উত্তর হবে হাইপোথ্যালামাস। ঠিক আছে, দেখো তুমি যদি খাতার মধ্যে কাজগুলো না লিখো কি সমস্যা হবে? তুমি এখানে পড়ছো অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে
থ্যালামাস। তুমি এখানে পড়ছো স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে হাইপোথ্যালামাস। জাস্ট কিছু সময়ের ব্যবধানে তুমি দুইটা ভিন্ন ভিন্ন কেন্দ্র পাচ্ছ, তাহলে তোমার কি মনে হয় 2 মাস পর মনে থাকাটা কি স্বাভাবিক? মোটেও না। এ কারণ হচ্ছে আমাকে কি করতে হবে, এটা লিখতে হবে। এবার দেখো, তারপর দেহতাপ নিয়ন্ত্রণ করে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেহতাপ নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। আমার ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, এ সমস্ত অনুভূতি, আবেগ, এসবের কেন্দ্র হিসেবে কাজ করে কে? হাইপোথ্যালামাস। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কে? গুরুত্বপূর্ণ ইনফরমেশন। হাইপোথ্যালামাস। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন সিক্রেশন হচ্ছে, তাহলে হাইপোথ্যালামাস কোন হরমোন সিক্রেশন করছে? সে হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা অক্সিটোসিন, বা না অ্যাকচুয়ালি ও বলাটা বেটার, সে হচ্ছে ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামক 2 রকমের নিউরো হরমোন ক্ষরণ করছে। এবং সেই হরমোন দুটো কোথায় জমা থাকছে? পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকছে। প্রশ্ন আসবে, ভ্যাসোপ্রেসিন ক্ষরণ করে কে? হাইপোথ্যালামাস। অক্সিটোসিন ক্ষরণ করে কে? হাইপোথ্যালামাস। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। দেহতাপ নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে কে? হাইপোথ্যালামাস। তার মানে এই যে এতগুলো কাজ যেন ওভারল্যাপ না করে যায়, এটাও আমরা কি করব, খাতার মধ্যে এভাবে লিখে ফেলবো। ঠিক আছে? যদি তাই হয়, আমরা অগ্র মস্তিষ্কের 3টা অংশ, তাদের গঠন এবং তাদের কাজ পড়ে ফেললাম এমসিকিউ সিকিউ এর জন্য। তাহলে এবার আমরা চলে আসব মধ্য মস্তিষ্কে। দেখো, মধ্য মস্তিষ্ক কোথায় অবস্থান করছে? সে হচ্ছে হাইপোথ্যালামাসের নিচে, সেরেবেলামের সামনে অবস্থান করছে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে? মধ্য মস্তিষ্কের অপর নাম যেন কি ছিল? মধ্য মস্তিষ্কের অপর নাম হচ্ছে মেসেনসেফালন। খেয়াল করো, মধ্য মস্তিষ্ক কি নিয়ে গঠিত? মধ্য মস্তিষ্ক অঙ্কীয় দিকে 2টি নলাকার ও পুরু স্নায়ুরজ্জু এবং পৃষ্ঠীয় দিকে 2টি গোলাকার খণ্ড নিয়ে গঠিত। এটা তোমাকে জানতে হবে না, জানতে হবে দেখো মধ্য মস্তিষ্কের অংশগুলো কি ছিল? 2টি সেরেব্রাল পেডাঙ্কল এবং শেষে কর্পোরা কোয়াড্রিজেমিনা। ঠিক আছে? তাহলে মধ্য মস্তিষ্কে আমি পাচ্ছি যেটা বললাম, যে অঙ্কীয় দেশে 2টি নলাকার ও পুরু স্নায়ুরজ্জু থাকে। সেই নলাকার পুরু স্নায়ুরজ্জু দুটিকে বলা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল, এবং পৃষ্ঠ দিকে 2টি গোলাকার খণ্ড থাকে, সেই খণ্ড দুটিকে আমি বলছি কর্পোরা কোয়াড্রিজেমিনা। এবং দেখো, সব মিলিয়ে কি হচ্ছে? প্রতিটি কর্পোরা কোয়াড্রিজেমিনা আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে মোট 4টি খণ্ড গঠন করছে। তার মানে মধ্য মস্তিষ্কের একটা অংশ, সেটা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, সে হচ্ছে আবার আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে কয়টা খণ্ড গঠন করছে? 4টা খণ্ড গঠন করছে। এগুলো হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট, অত গুরুত্ব দিয়ে তোমার পড়তে হবে না, কিন্তু যেই তথ্যটা না জানলেই নয় সেটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অন্তর্ভাগে তরলপূর্ণ সরু নালিকার নাম কি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। হুবহু লাইন তুলে প্রশ্ন চলে আসে, সুতরাং এই লাইনে ভুল করা যাবেই না। প্রশ্ন আসবে, মধ্য মস্তিষ্কের অন্তর্ভাগে তরলপূর্ণ সরু নালিকার নাম কি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এবং এই সেরেব্রাল অ্যাকুইডাক্ট কি করে? তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করে। ভেন্ট্রিকল কি, এই একটু পরেই আমরা জানতে পাবো। তো আপাতত শুধু আমরা জেনে রাখছি যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, যে হচ্ছে মধ্য মস্তিষ্কের তরলপূর্ণ নালী, সে হচ্ছে কি করে? তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করে। এবার মধ্য মস্তিষ্কের কাজ, মধ্য মস্তিষ্কের কাজটা সহজ, এটা হচ্ছে আমি লিখিনি যেহেতু মাত্র 2 লাইনের কাজ। সেটা হচ্ছে কি করে? অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে। অবশ্যই তাই, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মধ্য মস্তিষ্ক কি করবে? অগ্র এবং পশ্চাতের মধ্যে যোগসূত্র স্থাপন করবে। এবং সে কি করে? দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় ও প্রতিবেদন সৃষ্টি করে। এই লাইনটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। হুবহু লাইনটা তুলে দেয় যে দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটিয়ে প্রতিবেদন সৃষ্টি করে কে? উত্তর কি করতে হবে? উত্তর করতে হবে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে? যদি তাই হয়, আমরা চলে আসবো পশ্চাৎ মস্তিষ্কে। তুমি তো জানো পশ্চাৎ মস্তিষ্কের অংশ যেন কি কি ছিল? পশ্চাৎ মস্তিষ্কের অংশ ছিল সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা অ্যান্ড পন্স। ঠিক আছে? আমরা তাহলে স্পেসিফিক প্রত্যেকটা সম্পর্কে এখন
জানবো। সবার প্রথম আমরা চলে আসি এখানটায়, পশ্চাৎ মস্তিষ্ক। অবশ্যই এটাকে মস্তিষ্কের পশ্চাৎ অংশই হতে হবে, এবং এটি কয়টি প্রধান অংশ দিয়ে গঠিত? এটি হচ্ছে 3টি প্রধান অংশ দিয়ে গঠিত। একটা হচ্ছে সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা এন্ড হচ্ছে পন্স। এবার আমরা জানবো সেরেবেলাম। দেখো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম, কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? সেরেবেলাম। ঠিক আছে, এবার সেরেবেলামও হচ্ছে আবার দুইটা সমগোলার্ধে গঠিত দুইটা অর্ধাংশ। সেই অর্ধাংশগুলো কিসের সাথে যুক্ত থাকে বা কিসের সাহায্যে যুক্ত থাকে? সেই অর্ধাংশগুলো ভার্মিস নামক এক ধরনের ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত থাকে। তার মানে সেরেব্রামকে যুক্ত করছিল কে? কর্পাস ক্যালোসাম, এবং সেরেবেলামকে যুক্ত করছে কে? ভার্মিস। ভুল করা যাবে না। সেরেবেলামেরও বাইরে কি? গ্রে ম্যাটার, ভেতরে হোয়াইট ম্যাটার। জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ, পূর্ণবয়স্ক মানুষে সেরেবেলামের গড় ওজন কত? 150 গ্রাম। আর সেরেব্রামে তুমি কি পড়ে এসেছিলে? সেরেব্রামে পড়ে এসেছিলে মস্তিষ্কের মোট ওজনের 80% কার? সেরেব্রামের। ঠিক আছে, জানতে হবে তোমার হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের এই সেরেবেলামের কাজ। কাজ খুবই গুরুত্বপূর্ণ। সে হচ্ছে ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে। একটা বিষয় তুমি খেয়াল করো, সেটা হচ্ছে আমি যে বারবার বলছি যে তোমাকে কাজগুলো খাতায় লিখতে হবে, কেন? আমি তোমাকে আরেকটু উদাহরণ দিই। এখানে প্রশ্ন আসবে ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে কে? উত্তর কি করতে হবে? উত্তর করতে হবে সেরেবেলাম। কিন্তু তুমি খাতায় একটু আগে পড়ে এসেছো, দেখো দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে কে? ঐচ্ছিক পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে সেরেব্রাম। তার মানে ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে সেরেব্রাম, কিন্তু ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করছে কে? ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করছে সেরেবেলাম। তার মানে এইরকম খুঁটিনাটি বিষয় যেন ওভারল্যাপ না করে যায়, এর জন্য আমার বারবার বলা যে তোমরা কাজগুলো খাতার মধ্যে লিখে ফেলবে। তারপর দেখো ঐচ্ছিক পেশির পেশিটানকে নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য রক্ষা করে, দেহ ভঙ্গি বজায় রাখে, এবং সর্বশেষ কাজ চলাফেরার দিক নির্ধারণ করে। তার মানে সেরেবেলামের এই যে 4টা কাজ ছিল, এই 4টা কাজ খুবই গুরুত্বপূর্ণ, কোনোটাই ভুল করা যাবে না। ঠিক একইভাবে অগ্র মস্তিষ্কের মতো পশ্চাৎ মস্তিষ্কের কাজগুলো আমরা কি করব? লিখে ফেলবো। দেখো ঠিক আমি এমনটা করেছি। এবার যদি সেরেবেলামের কাজগুলো হয়ে যায়, আমরা চলে আসব মেডুলা অবলাঙ্গাটায়। দেখো মেডুলা অবলাঙ্গাটা কিসের নিচে? পন্সের নিচে নিচের কিনারার দিকে প্রসারিত। দেখতে কিরূপ? দেখতে হচ্ছে সে অনেকটা পিরামিড আকৃতি। এমসিকিউ, আর আকৃতি কেমন? এর আকৃতি হচ্ছে অনেকটা পিরামিড আকৃতি। তোমাকে জানতে হবে মেডুলা অবলাঙ্গাটা লম্বায় কতটুকু? লম্বায় 3 সেন্টিমিটার, চওড়ায় 2 সেন্টিমিটার, স্থূলত্বে 1.2 সেন্টিমিটার। 3, 2, 1.2। এবার আমরা চলে আসবো মেডুলা অবলাঙ্গাটার কাজ। আমি তোমাকে বলবো খেয়াল করো মেডুলা অবলাঙ্গাটা কোন কোন কাজ করে। সে হচ্ছে হৃৎস্পন্দন, শ্বসন, গলধকরণ, কাশি, রক্তবাহিকার সংকোচন, লালাক্ষরণ। তার মানে এগুলো তো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ, তাই না? যদি হৃৎস্পন্দন না হতো, যদি শ্বসন না হতো, একদম খুবই মারাত্মক এক পরিস্থিতির সৃষ্টি হতো। তার মানে মেডুলা অবলাঙ্গাটার কাজগুলো সব মেইন কাজ। তার মানে মেডুলা হচ্ছে মেয়ে দিয়ে, মেইনও কি? মেয়ে দিয়ে। তার মানে আমরা মেডুলা অবলাঙ্গাটার মেয়ে দিয়ে মনে রাখবো যে এখানে এগুলো সব মেইন কাজ। তাহলে তুমি হচ্ছে কাজগুলোর আলাদা করে মুখস্থ করতে হবে না। দেখো হৃৎস্পন্দন, শ্বসন, গলধকরণ, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো কি করছে মেডুলা অবলাঙ্গাটা। যেটা তুমি হচ্ছে ভুলে যাবে এবং ওভারল্যাপ হয়ে যাবে, সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে কে? একটু আগে রিলে স্টেশন পড়ে এসেছিলে, মনে হবে যে না এটা হয়তো বা অন্য কেউ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কে? মেডুলা অবলাঙ্গাটা। তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে খেয়াল করো, মেডুলা অবলাঙ্গাটার কাজ হিসাবে মনে রাখবো সব মেইন কাজ, এবং এক্সট্রা মনে রাখবো সুষুম্না কাণ্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে। যদি তাই হয়, আমার মেডুলা অবলাঙ্গাটা থেকে আর কিছুই জানতে হচ্ছে না। জানতে হবে হচ্ছে পন্স, পশ্চাৎ মস্তিষ্কের সর্বশেষ অংশ। এর কাজ কি? সে হচ্ছে সেরেবেলাম, সুষুম্না কাণ্ড ও মস্তিষ্কের মধ্যে রিলে স্টেশন হিসেবে
কাজ করে। রিলে স্টেশন নিয়ে তোমার কাজের মধ্যে এমসিকিউ আছে দুটো। কি সেই দুটো এমসিকিউ? প্রথমটা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন হিসেবে কাজ করে কে? একটু আগে পড়ে এসেছো থ্যালামাস, তার মানে সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাস। কিন্তু সেরেবেলাম, সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্কের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে কে? পন্স। ওভারল্যাপ করা যাবে না, ভুল করা যাবে না। দেহের দুপাশের পেশির কর্মকাণ্ডকে সমন্বয় করে কে? পন্স। ঠিক আছে, এবং সর্বশেষ স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কে? পন্স। তার মানে 3টা এমসিকিউ, এক লাইনের এমসিকিউ, আসার মতো, ভুল করা যাবে না। দেখো আমি এটাই লিখে রেখেছিলাম, পন্সের কাজ। তাহলে সবগুলো কাজ যখন আমার একসাথে লেখা থাকলো, পড়তে আমার অনেক সুবিধা হবে। যদি তাই হয়, এই 3টা কাজ খুবই গুরুত্বপূর্ণ। তার মানে মস্তিষ্কের অংশগুলো, গাঠনিক অংশগুলো, সেই গাঠনিক অংশগুলোর কাজ এবং সংখ্যাসূচক এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে আসবো মস্তিষ্কের ভেন্ট্রিকল, গহ্বর বা প্রকোষ্ঠ, যাই বলো না কেন, আমরা চলে আসবো মস্তিষ্কের ভেন্ট্রিকল। দেখো, আমাদের মস্তিষ্কটা কোনোভাবেই নিরেট নয়। আমাদের মস্তিষ্কের ভিতরে তরল পদার্থপূর্ণ কিছু গহ্বর থাকে। মস্তিষ্কে সেই গহ্বরগুলোকে কি বলে? মস্তিষ্কে সেই গহ্বরগুলোকে বলা হয় ভেন্ট্রিকল। ঠিক আছে, মানুষের মস্তিষ্কে এমসিকিউ, মানুষের মস্তিষ্কে কয়টি ভেন্ট্রিকল দেখতে পাওয়া যায়? মানুষের মস্তিষ্কে 4টি ভেন্ট্রিকল দেখতে পাওয়া যায়। এই 4টা ভেন্ট্রিকলকে কি বলে? এর মধ্যে 2টা ভেন্ট্রিকল, প্রথম 2টা অর্থাৎ 1 এবং 2, এই প্রথম 2টা ভেন্ট্রিকলকে বলা হয় পার্শ্বীয় ভেন্ট্রিকল, এবং পরবর্তী ভেন্ট্রিকল হচ্ছে তৃতীয়, পরবর্তীটা হচ্ছে চতুর্থ। তার মানে 4টা ভেন্ট্রিকল, প্রথমটা, দ্বিতীয়টা পার্শ্বীয় ভেন্ট্রিকল, পরবর্তী হচ্ছে তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকল। ঠিক আছে, দেখো ঠিক এটাই বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় ভেন্ট্রিকলকে বলা হয় পার্শ্বীয় ভেন্ট্রিকল, তারপরটা হচ্ছে আমার তৃতীয়, তারপরটা হচ্ছে আমার চতুর্থ ভেন্ট্রিকল। এবার বলা হচ্ছে, দেখো এই যে মস্তিষ্কের ভেন্ট্রিকল বা গহ্বর, এই গহ্বরগুলো তরলপূর্ণ। সেই তরল পদার্থটার নাম কি? অর্থাৎ মস্তিষ্কের গহ্বরে বিদ্যমান সেই তরল পদার্থগুলোকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। পুরাতন বইয়ে সিএসএফ সম্পর্কিত আলোচনা সেই মেনিনজেসের ওখানেই করা হয়েছিল, বাট নতুন বইটাতে সিএসএফ সম্পর্কিত আলোচনাটা ওরা স্কিপ করে গিয়েছে। আমি প্রয়োজনীয় যে আলোচনা আছে সেটা আমি তোমাদেরকে বলবো, এবং তোমরা এখান থেকে সেটা পড়ে নিবে। তাহলে মস্তিষ্কের সেই গহ্বরের মধ্যে বিদ্যমান তরল পদার্থগুলোকে কি বলে? মস্তিষ্কের গহ্বরে বিদ্যমান তরল পদার্থগুলোকে বলে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, এবার আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক সুস্থ মানুষে সিএসএফ এর পরিমাণ কত? 120 মিলিলিটার বা 100 সিসি। এটা হচ্ছে, আমি বইয়ের মধ্যে কি করব, বইয়ের মধ্যে আমি এটা লিখে নিব। এবার আমরা সেই মস্তিষ্কের 4টা ভেন্ট্রিকল সম্পর্কে জানবো। দেখো, পার্শ্বীয় ভেন্ট্রিকল তুমি অলরেডি জেনেই গিয়েছো। পার্শ্বীয় ভেন্ট্রিকল হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকলকে তুমি পার্শ্বীয় ভেন্ট্রিকল নামে অভিহিত করো। জানতে হবে পার্শ্বীয় ভেন্ট্রিকল কোথায় পাওয়া যায়। পার্শ্বীয় ভেন্ট্রিকল তুমি দেখতে পাও অগ্র মস্তিষ্কে। ঠিক আছে, অগ্র মস্তিষ্কে 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রে থাকে পার্শ্বীয় ভেন্ট্রিকল। এবার তৃতীয় ভেন্ট্রিকল তুমি কোথায় পাও? তৃতীয় ভেন্ট্রিকল তুমি দেখতে পাও হচ্ছে অগ্র মস্তিষ্কের থ্যালামাসের মাঝে। ঠিক আছে, মানে হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল দেখতে পাওয়া যায় অগ্র মস্তিষ্কের থ্যালামাসে। এবার একটা বিষয় খেয়াল করো, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, সেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনার সাহায্যে এটি পার্শ্বীয় ভেন্ট্রিকল দুটির সাথে যুক্ত থাকে। তার মানে তুমি যদি এই চিত্রটা দেখো, খেয়াল করো, ধরো এই দুটো হচ্ছে আমার প্রথম দ্বিতীয় অর্থাৎ পার্শ্বীয় ভেন্ট্রিকল, যেটা হচ্ছে আমার অগ্র মস্তিষ্কে অবস্থান করছে, এটাও হচ্ছে আমার অগ্র মস্তিষ্কের থ্যালামাসে অবস্থিত তৃতীয় ভেন্ট্রিকল। বলা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনার সাহায্যে এটি পার্শ্বীয় ভেন্ট্রিকল দুটির সাথে যুক্ত। ধরো এই যে এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা, এর সাহায্যে এই তৃতীয় ভেন্ট্রিকলটা কি পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত হচ্ছে। তোমাকে জানতে হবে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনার অপর নাম হচ্ছে ফোরামেন অফ মনরো। তার মানে হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে? ফোরামেন অফ মনরো অথবা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনার
মাধ্যমে। এবং লাস্টলি চলে আসবে চতুর্থ ভেন্ট্রিকল বা ফোর্থ ভেন্ট্রিকল, সেটা কোথায় অবস্থান করে? সেটা অবস্থান করে পশ্চাৎ মস্তিষ্কে। তার মানে এই যে ধরো পশ্চাৎ মস্তিষ্ক, সেখানে অবস্থান করছে চতুর্থ ভেন্ট্রিকল। এবার এই তৃতীয় ভেন্ট্রিকলের সাথে চতুর্থ ভেন্ট্রিকল কিসের মাধ্যমে যুক্ত? এই তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকল পরস্পর যুক্ত হয় সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে। ঠিক আছে, তার মানে আমি এখানে যুক্তকারী দুইটা নালিকা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে তৃতীয় ভেন্ট্রিকলকে যুক্ত করছে ফোরামেন অফ মনরো বা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা, এবং তৃতীয় ভেন্ট্রিকলের সাথে চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্ত করছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ঠিক আছে, প্রত্যেকের অবস্থান মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কে কার সাথে যুক্ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পার্শ্বীয় তৃতীয় দুজনের অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্কে, এর মধ্যে তৃতীয়র অবস্থান হচ্ছে থ্যালামাসে, আর চতুর্থের অবস্থান হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে। আশা করি ভুল করব না। আমরা চলে আসবো এবার একটু সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তুমি বুঝতেই পারলে যে মস্তিষ্কের গহ্বর বা যে ভেন্ট্রিকলগুলো ছিল, এই ভেন্ট্রিকলগুলোর মধ্যে যেই তরল পদার্থ ছিল তাকে আমরা বলতাম হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। এই সিএসএফ এর পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষে 120 মিলিলিটার, এটা আমরা জেনে এসেছি। এখন এই সিএসএফ এর কাজ কি বা কেন সিএসএফ এর থাকা? সিএসএফ কি করে? সিএসএফ মূলত নিউরনে পুষ্টি পদার্থ সরবরাহ করে। সিএসএফ হচ্ছে সেখান থেকে বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন করে, সে হচ্ছে সেখানে শ্বসনিক গ্যাসের বিনিময় ঘটায়, সে হচ্ছে মস্তিষ্ককে বা মেনিনজেসকে সংক্রমণ থেকে রক্ষা করে। তার মানে সিএসএফ এর মধ্যে আমার ইমিউন বুস্ট আপ করার মতো লিম্ফোসাইট বিদ্যমান থাকে। ঠিক আছে, এই চারটা হচ্ছে পরীক্ষায় আসার মতো কাজ। এছাড়া আরেকটা কাজ যেটা হচ্ছে আমরা আলোচনা প্রেক্ষিতে বলি, একটা বিষয় খেয়াল করো, আমাদের মস্তিষ্কের ওজন কত? আমাদের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কিলোগ্রাম, মানে প্রায় 1.5 কেজি ওজনের একটা মস্তিষ্ক আমি মাথার মধ্যে নিয়ে হাঁটছি। কিন্তু তোমার মাথা কি কখনো ভার ভার লাগে? তোমার কি কখনো মনে হয় যে আমার মাথায় অনেক ভারী কিছু একটা বোঝা চেপে আছে? তা কিন্তু লাগে না, তাই না? আমি যদি মাথার উপর একটা বই নেই, মনে হয় মাথার মধ্যে খুব ভারী কিছু একটা রাখা আছে। কিন্তু আমার মাথায় যে 1.36 কেজি ওজনের একটা মস্তিষ্ক, এর ওজনটা গেল কোথায়? একটা বিষয় খেয়াল করো, একটা প্র্যাকটিক্যাল ওয়েতে তুমি যদি চিন্তা করো, একটা পানি ভর্তি কলসি, সেটা যদি একটা পুকুরের পানিতে তুমি হচ্ছে নেওয়ার চেষ্টা করো, দেখবে যে এর ওজনটা অনেক হালকা হয়ে যায়। আমরা জানি, আমরা হচ্ছে এসএসসির ফিজিক্সে পড়ে এসেছিলাম প্লবতা সম্পর্কে। তার মানে প্লবতার কারণে কি হয়? এর যে বাস্তবিক ওজন, সেই ওজনটা হ্রাস পায়। ঠিক আছে, তার মানে এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকার কারণে ঠিক প্লবতার মতো মেকানিজম আমার ব্রেনের ক্ষেত্রে ঘটে। ব্রেনের যে ওজন, সেই ওজনটা হচ্ছে হ্রাস পায় এবং তুমি কি করতে পারো না? তুমি হচ্ছে মস্তিষ্ক, এই যে ভারী একটা জিনিস, এটা তুমি অনুভব করতে পারো না। কখনো যদি এমন হয় যে মাথা ভার ভার লাগছে, অনেক সময় এমন হয় না যে আমাদের মাথা ভার ভার লাগছে, এই ভার ভার লাগার কারণটা কি? এই ভার ভার লাগার কারণটা হচ্ছে আমার সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণটা কমে গিয়েছে। তার মানে হচ্ছে তোমার আগের মতো সেই প্লবতা সে মেনটেন করতে পারছে না, এই কারণে হচ্ছে আমার মাথা তখন কি ভারী মনে হয়। ঠিক আছে, এখান থেকে আর কিছু জানতে হবে না, জাস্ট তোমাদের জানানোর জন্য আমার এই কথাগুলো বলা। তো সিএসএফ এর কাজ আমরা পড়ে ফেললাম। এবার চলে আসবো পরবর্তী পেজে, সেটা হচ্ছে সেরেব্রাম ও সেরেবেলামের মধ্যে পার্থক্য। অবশ্যই সেটা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর প্রশ্ন আসবে সেরেবেলামের ক্ষেত্রে সত্য নয় কোনটি, সেরেব্রামের ক্ষেত্রে সত্য নয় কোনটি, এবং সিকিউ বুঝতেই পারছো, পেইড সিকিউ। দেখো সবগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। সেরেব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, সেরেবেলাম কি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ওই যে অগ্র রফলা, সেরেব্রাম রফলা। আকার কি? মস্তিষ্কের অংশগুলোর মধ্যে সেরেব্রাম সবচাইতে বড়, 4টা খণ্ড বা লোব আছে, এটা আমরা পড়ে এসেছি। পশ্চাৎ মস্তিষ্কের তেমন কোনো খণ্ড বা লোব নেই। সেরেব্রাম 2টা খণ্ড, সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেটা কিসের মাধ্যমে যুক্ত হয়? কর্পাস ক্যালোসামের সাহায্যে যুক্ত হয়। সেরেবেলাম সেটা কিসের সাথে যুক্ত হয়? ভার্মিসের সাহায্যে যুক্ত হয়। এটাও হচ্ছে আমরা জেনে এসেছি। তারপর দেখো সেরেব্রামের কাজ,
ঘ্রাণ, শ্রবণ, দৃষ্টি, কথন, এখানে যেগুলো বলা আছে তার চেয়ে বেশি আমি জেনে এসেছি। সেরেবেলামের ক্ষেত্রেও তাই, ভারসাম্য, মাথা চোখের সঞ্চালন, পেশি টান, দেহের ভঙ্গি এবং স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এবার তার মানে হচ্ছে এটা আমরা পড়লাম। এবার চলে আসবে মস্তিষ্কের বিভিন্ন অংশ ও এদের কাজ ছকের মাধ্যমে দেখানো হলো। এবার মনে হতে পারে যে ভাই আমাদের কষ্ট করে আবার খাতায় লেখার কি প্রয়োজন, এখানে তো ছক করে দেওয়াই আছে, আমি এটা পড়লেই হয়ে যায়। কিন্তু ভাইয়া তোমাদের জন্য আমার বলা থাকবে যে এখানে সবগুলো কাজ উল্লেখ করা হয়নি। এ কারণে তোমাকে করতে হবে কি, যে কাজ রিডিংয়ের ভেতরে যে দেওয়া আছে এবং বক্সে দেওয়া আছে, তোমাকে দুইটা কাজই আলাদা করে পড়তে হবে। সবচেয়ে ভালো হয় যে তুমি যদি সবগুলো কাজকে একটা ফ্রেমের আন্ডারে লিখে নিয়ে আসতে পারো, কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমাকে সবগুলো কাজ আলাদা আলাদা করে পড়তে হবে। কেন তোমাকে এই কথাটা বললাম, খেয়াল করো, তুমি সেরেব্রাম পড়লে যে দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, কথন, স্পর্শানুভূতি, বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি, বিচার বুদ্ধি, ইচ্ছাশক্তি, কর্মপ্রেরণা ইত্যাদির কেন্দ্র হিসেবে কাজ করে। মনে হলো যে ঠিক আছে, তার মানে যদি প্রশ্ন আসে সেরেব্রাম থেকে আমি এখান থেকে অ্যান্সার করে ফেলতে পারবো। কিন্তু ধরো শিক্ষক তোমার এখান থেকে প্রশ্ন করলো না, ঠিক আছে, শিক্ষক এখান থেকে প্রশ্ন না করে শিক্ষক কি প্রশ্নটা করলো, স্যার প্রশ্ন করলো হচ্ছে এইটা, দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? উত্তর কিন্তু সেরেব্রাম, বই আমরা পড়ে এসেছি, কিন্তু এখানে তো কোথাও বলা নেই ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তার মানে এ কারণেই এই ছক এবং হচ্ছে আগের রিডিংয়ে কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে ওভারল্যাপ করে না, বক্সে সবগুলো উল্লেখ নেই। তার মানে তোমাকে দুইটা ইনফরমেশন দুইটা ভিন্ন জায়গা থেকে আলাদা করে পড়তে হবে, কেননা তুমি কখনোই বলতে পারো না টিচার কোন জায়গা থেকে প্রশ্নটা করবে। শিক্ষক চাইলে এখান থেকেও প্রশ্ন করতে পারে, শিক্ষক রিডিংয়ের ভিতর থেকেও প্রশ্ন করতে পারে। ঠিক একইভাবে তার মানে হচ্ছে প্রত্যেকটার কাজ আমি একবার বলেই দিয়েছি, কারণ আর এখন ব্যাখ্যা করলাম না। অবশ্যই প্রত্যেকটা কাজ আমরা কি পড়বো। দেখছো, ব্যক্তিত্বের বিকাশ ঘটায় কে? থ্যালামাস। সামাজিক আচরণের প্রকাশ ঘটায় কে? থ্যালামাস। ঠিক আছে, তাহলে দেখো ওই যে যেমন ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে জাগিয়ে তোলার কাজটা যেন কে করে? থ্যালামাস। এবার হাইপোথ্যালামাস দেহতাপ, পরিপাক, চলন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে রিডিংয়ের ভেতরে ছিল না, নিদ্রার ছন্দ। ঠিক আছে, আমাদের নিদ্রার ছন্দ বা আমাদের বায়োলজিক্যাল ক্লক, আমাদের সেই বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে কে? আমাদের প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? আমাদের মানসিক এবং দৈহিক কাজের সমন্বয় সাধন করে কে? হাইপোথ্যালামাস। তারপরে দেখো মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে কাজগুলো সেম, এটা আমরা সেখানটাতেই পড়ে এসেছিলাম। দর্শন, শ্রবণ তথ্য সমন্বয় ঘটিয়ে সে প্রতিবেদন তৈরি করে। দেখো সেরেবেলামের কাজ দেহের ভারসাম্য রক্ষা, মাথা চোখের সঞ্চালন, পেশির টান, দেহভঙ্গি, সব ধরনের স্বয়ংক্রিয় কার্যকলাপ, এগুলো আমরা সেখানেই পড়ে এসেছি। মেডুলা অবলঙ্গটার কাজ সবগুলো মেইন কাজ, হৃৎপিণ্ডের স্পন্দন, শ্বসন, চর্বণ, খাদ্য গলধকরণ। ঠিক আছে, পন্সের কাজ কি ছিল? সে হচ্ছে তোমার রিলে স্টেশন হিসেবে কাজ করতো কার কার মধ্যে? সেরেবেলাম মেডুলাকে মস্তিষ্কের অন্য অংশের সাথে যুক্ত করত, মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করত। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল পন্স, সেটা হচ্ছে স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করতো। মানে পন্স কি করতো? স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারও নিয়ন্ত্রণ করতো। তার মানে এই কথাগুলো বারবার করে বলা, কেননা হচ্ছে আমি চাইছি না তোমরা যেন কোনোভাবেই এই কাজ থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা ভুল করো। তার মানে একটু সচেতন হতে হবে, কেননা তোমার একটু সচেতনতা তোমাকে অন্য কারো চেয়ে একটা নাম্বার বেশি পাইয়ে দিবে। এখন এই এক নাম্বারের গুরুত্ব তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবে তুমি অবশ্যই সেটা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, যদি তাই হয় আমাদের আজকের পড়া এতটুকু পর্যন্তই থাকবে। আমি ইনশাল্লাহ পরবর্তী লেকচার ক্লাসে মানুষের করটিক স্নায়ু থেকে শুরু করে চোখ সম্পূর্ণটা পড়িয়ে ফেলবো, বা অন্তত আমি সম্পূর্ণটা পড়িয়ে ফেলার চেষ্টা করব। তো আজকে এতটুকু পর্যন্তই, তোমরা যতটুকু পড়ালাম সেটা খুব ভালো করে পড়বে। বই ধরে পড়লে আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, তোমরা ইনশাল্লাহ ভালো করে বুঝতেও পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো। পরবর্তী লেকচার ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।